আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। সো তোমরা যারা লাইভে যুক্ত হও নাই, দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও এবং আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। সবাই একটু কমেন্ট করে জানাও তো। আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করব। সবাই আস্তে আস্তে যুক্ত হচ্ছে। ওকে, পরীক্ষার সময় কি আসলে অনেক জ্যাম থাকে? হ্যাঁ, আসলেই জ্যাম থাকে। ওকে, কারণ অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে আসবে তো ক্যাম্পাসে। সো জ্যাম ভালোই থাকবে। ওকে, এটা আসলে মেনে নিতে হবে। তো তোমাকে চেষ্টা করতে হবে যে আগে আগে বের হওয়ার। তোমার পরীক্ষা যদি হয় মানে জ্যামটা মেইনলি ঢাকার দিকে থাকে না, জ্যামটা মেইনলি থাকে হচ্ছে ক্যাম্পাসের দিকে আর কি, বুঝছো? মানে ক্যাম্পাসের গেটের এখানে আর কি জ্যাম থাকে। বলা যায় যে অনেক দূর জ্যাম থাকে। তো চেষ্টা করবো আর কি আগে আগে চলে আসার। ওকে, মানে ক্যাম্পাসে থাকারই চেষ্টা করবে বেশি। যদি পারো এখানে থাকলে বেটার। ঢাকা দিয়ে যারা আসবা তারা চেষ্টা করবে আগে আগে চলে আসার। আর যারা মনে করো দূর দূরান্ত থেকে আসতেছো, তোমরা তোমাদের জেলা সমিতির সাথে কথা বলে চেষ্টা করবে আর কি ক্যাম্পাসেই থাকার, চাই নাকি। ওকে, পরিচিত যদি কেউ থাকে। সবাই আমরা একটু লাইভটা শেয়ার করে দিই। আমরা আর 4-5 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ আমরা 4-5 মিনিট, সরি, আমরা আর মাত্র 10-20 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করবো আর কি। ওকে, সবাই একটু শেয়ার দিয়ে দাও দ্রুত। আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারো। আমি নারায়ণগঞ্জ থেকে আসবো, চেষ্টা করবো আগে আগে চলে আসার, বুঝছো? কারণ এই যে গতবার একজন এরকমের সাথে মানে আমি তো ছিলাম আর কি এখানে যখন এক্সাম হচ্ছিল। তো এরকম আর কি অনেক স্টুডেন্ট আছে যারা লেট করে আসছে, যার কারণে এক্সামটা খারাপ হয়ে গেছে। এন্ড একটাও এক্সট্রা টাইম কিন্তু দেবে না। ওকে, আগেতেই বলে দিচ্ছি, কোনো এক্সট্রা টাইম কিন্তু দিবে না। তুমি যদি লেট করো সেটার খেসারত তোমাকেই দিতে হবে রেজাল্টটা খারাপ করে। সো তোমাকে যেটা করতে হবে আগে আগে চলে আসতে হবে, আদারওয়াইজ এক্সামে তোমাকে একটা মিনিটও বা একটা সেকেন্ডও কিন্তু এক্সট্রা দিবে না। ওকে, সো যারা আসবা একটু মানে জীবনে যেহেতু একবারই এক্সাম দিতে আসছো, একটু সিরিয়াসলি এক্সাম দাও এবং হচ্ছে চেষ্টা করো আর কি আগে আগে চলে আসার। ওকে, যে ইউনিটে কেমন হেল্প হবে, কি কেমন হেল্প হবে? হ্যাঁ, সবই হেল্প হবে। এ ইউনিট ডি ইউনিট দুইটার জন্যই স্লাইড বানানো। ওকে, আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি, একটা মিনিট। ভাইয়া, এক্সাম কয়টা পর্যন্ত চলে? আমার 3টা 15 থেকে। এক্সাম কয়টা পর্যন্ত চলে মানে? মোবাইল কি পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, মোবাইল পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে। তুমি হচ্ছে মোবাইল হলের মানে তোমার যেখানে সেন্টার পড়ছে তার সামনেও জমা রাখার জায়গা থাকে। তবে আহ, ওখানে ফ্রিতেই জমা রাখে, সমস্যা নাই। তবে মোবাইল না নিয়ে যাওয়াটাই বেটার। ওকে, আর গার্জিয়ানের কাছে থাকলে গার্জিয়ানের কাছে দিয়ে দিবা। প্লাস হচ্ছে যদি তোমার কাছে মানে তোমার কাছে রাখবা না, স্যাররা বলবে যে হ্যাঁ তোমরা তোমাদের যাদের কাছে ফোন আছে তোমরা সবাই ফোন জমা দিয়ে দাও। তো তখন ফোনটা জমা দিয়ে দিবা। অথবা রুমে মানে তোমার হলে ঢোকার আগে দেখবা যে তোমার যেইখানে সেন্টার পড়ছে তার সামনে দেখবা টেবিল নিয়ে বসছে তোমার হচ্ছে ইয়ার জন্য, ফোন জমা নেওয়ার জন্য। সো সেখানেও আর কি জমা দিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা, ওকে। সো অনেকে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আর 10 সেকেন্ড, তারপর শুরু করে দিব। ওকে,
ভাইয়া 20 মিনিট থেকে ওয়েট করতেছি। ভাইয়া কখন ক্লাস নিবেন? কখন ক্লাস নিব মানে? এই যে ক্লাস, এটাই তো ক্লাস। হ্যাঁ আজকে ক্লাসে ডিউর জন্য করতে পারবো, হ্যাঁ ডিউর জন্য করতে পারবো আর কি। ওকে, ডিউর জন্য করতে পারবো। ডিউর কোশ্চেনও আছে, এই যে আমার ফার্স্ট কোশ্চেনটা কিন্তু ডিউরই আছে। ওকে, আমি কোশ্চেন যখন যাবো দেখবা ফার্স্ট কোশ্চেন ডিউর আছে, সো ডিউর কোশ্চেনও আছে। এন্ড তোমরা যারা ডিউতে এক্সাম দিবা, সো আমি যেহেতু ডিউতে চান্স পাইছিলাম সেজন্য বলি, আমার ডিউতে কেমিস্ট্রিতে 15টার মধ্যে 13টা এমসিকিউ হয়েছিল আর কি। ওকে, আর ফিজিক্স হয়েছিল 14টা। সো এরকম আর কি, মানে কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে খুব একটা প্যারা নিও না, তোমরা যারা মোটামুটি প্রিপারেশন নিছো ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা ডিউতে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। সো ডিউ নিয়ে খুব একটা প্যারা নিও না। এখন যারা মেইনলি জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা আপাতত ডিউ নিয়ে খুব একটা প্যারা খেও না, ডিউ আল্লাহ নাম করে দিয়ে আসো। মেইনলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউ নিয়ে প্রিপারেশন না, কারণ যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে তোমাদের জন্য রিটেন পার্টটা হচ্ছে একটু কঠিন। সো চেষ্টা করো আর কি যে যতটুকু পারা যায় এক্সামটা দিয়ে আসে। ওকে, আচ্ছা সো আসি, কেমিস্ট্রি নিয়েই ভয়। ফার্মেসিতে সিট পাওয়ার জন্য কমন মার্কস লাগে। ওকে বলতেছি। আচ্ছা সবাই আগে দেখো 1 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। AlOH এর দ্রাব্যতা যদি S হয়, দ্রাব্যতা গুণাঙ্কের মান কত? সবাই হচ্ছে এই কোশ্চেন আনসার দিয়ে দাও। 1 নম্বর কোশ্চেনের আনসার সবাই দ্রুত দিয়ে দাও। ফার্মেসির জন্য ব্যাগ কোথায় রাখা যাবে? ব্যাগও এখানে রাখা যাবে, বা তুমি হচ্ছে ব্যাগ হচ্ছে আগে জমা নিয়ে নিবে, তো সো সামনেই তুমি ব্যাগ জমা রাখতে পারবা, বা তুমি যে জেলা সমিতি সেই জেলা সমিতিতে তুমি ব্যাগ রাখতে পারবা আর কি। ঠিক আছে, তুমি যে জেলা সমিতিতে আসছো দেখবা ওখানে প্রতিটা, তুমি যখন ডেইরি গেট দিয়ে ঢুকবা দেখবা যে আশেপাশে খালি জেলা সমিতির টেন্ট আছে। তো তুমি তোমার জেলা সমিতি খুঁজে বের করবা, খুঁজে বের করে ওখানে জমা রাখবা, ওখানে সবকিছু জমা রাখা যাবে। ওকে, সো জেলা সমিতিতে জমা রাখো, ওইটা তোমার জন্য সবচেয়ে বেশি নিরাপদ হবে, রুম পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার নেই কোনো। ওকে, নাহলে সাদা বিরক্ত হইতে পারে, তো দরকার নাই। সো তুমি কেন শুধু শুধু নিজের ইমপ্রেশনটা নষ্ট করবা? আচ্ছা দেখি। তো দেখো 1 নম্বর কোশ্চেনটা ভাইয়া আমাদের যখন এরকম বের করতে বলবে, দ্রাব্যতা যদি এস হয়, দ্রাব্যতা গুণাঙ্কের মান কত? ঠিক আছে, আচ্ছা সো দেখো আমরা এটাকে ভাঙবো, তোমরা অনেকে ভাঙাটা পারো না, এটা আমি এজন্যই কোশ্চেন রাখছি ফার্স্টে, ভাঙাটা তোমাদের দেখাবো কিভাবে ভাঙে একটা মানে তোমার যৌগকে কিভাবে ভাঙে। সো তোমার কাজ কি হবে ভাইয়া, এই যে কোনাকুনি গুণ দিবা। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের মাথায় কত যাবে বলো তো? 3+। আর অ্যালুমিনিয়াম কত ছিল? একটা ছিল, এই জন্য ওএইচ এর মাথায় যাবে ওই একটা যাবে আর কি। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের মাথায় যাবে কোনটা? এই পাশে যেটা থাকবে, মানে কোনাকুনি 3 আছে তাহলে 3টা যাবে অ্যালুমিনিয়ামের মাথায়, আর অ্যালুমিনিয়ামের সেটা ছিল 1, এটা যাবে ওএইচ এর মাথায়। এই যে আমি ভাঙলাম। ঠিক আছে, ওকে ভাঙলাম। তোমরা কি আনসার দিছো? ডি দিছো। আচ্ছা এরপর দেখি, তো এটা আমাদের ভাঙা হইলো। ভাঙার পর দেখো AlOH3, অ্যালুমিনিয়াম কয়টা ছিল ভাইয়া? অ্যালুমিনিয়াম ছিল একটা, বাট OH তো ছিল ভাইয়া 3টা, তাহলে কি হবে? +3OH-। ওকে, এটা হচ্ছে ভাঙাটা মেইন। ঠিক আছে, ভাঙাটা কিন্তু খুবই সহজ, কোনাকুনি করবা আর সামনে কোনটা আসবে, যেটা যেই কয় মোল ছিল সেইটা আসবে আর কি। ওকে, আচ্ছা এবার আমরা দেখি এটাকে কি পাই। এখান থেকে পাই লিখলে কি পাই? S, আর এখান থেকে পাইলে কি পাই বলতো? 3S, যেহেতু এটা একটা আছে এজন্য S, আর এটা যেহেতু 3টা আছে এজন্য 3S। সো এবার আমার কাজ কি হবে, এই যেটা সামনে থাকবে সেটা আবার কোথায় যায়? পাওয়ারে যায়, তাহলে S ইন্টু 3S টু দি পাওয়ার কি? হোল কিউব। তাহলে কত আসতেছে বলতো? 3 টু দি পাওয়ার কিউব মানে কত? 27 এস কিউব, আর এখানে একটা এস আছে, তাহলে কত আসতেছে? 27 এস টু দি পাওয়ার 4। কত? 27 এস টু দি পাওয়ার 4। তাহলে একের আনসার কোনটা হবে? একের আনসার হবে ডি নাম্বারটা। তোমাকে আমি একটা ভাঙা শিখাই দিলাম, তুমি বাকিগুলো ইনশাআল্লাহ পেরে যাবে এভাবে ভেঙে ভেঙে। ওকে, আচ্ছা এরপর আসি 2 নম্বর কোশ্চেনটা। কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা? বলো, কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রনিক বিশিষ্ট আয়ন কোনটা? এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও। কার্বন ডাই অক্সাইড এটা। ওকে, কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রনিক বিশিষ্ট আয়ন কোনটা? দেখি 2 নম্বর কোশ্চেন আনসার দাও তো এরপরে 2। আর সবাই হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিও। ওকে, আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়ি, কমেন্টগুলো আসতেছে না। আচ্ছা 2 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও 2। আচ্ছা 2 এর আনসার আমাদের প্রথম। আচ্ছা সবাই বলতেছে যে নাকি কোশ্চেন অনেক হার্ড করে, একটু বলবেন ভাইয়া। দেখো কোশ্চেন যদি হার্ড হয় সেটা কিন্তু সবার জন্যই হবে, তোমার একার জন্য না। ঠিক আছে, সো কোশ্চেন এবছর একটু তুলনামূলক, মেডিকেলেও কি বলছিল সবাই কোশ্চেন হার্ড হবে, মেডিকেলে কি কোশ্চেন হার্ড হয়েছে? হয় নাই তো। সো শুধু শুধু কেন প্যানিক হয়ে তোমার হচ্ছে এক্সামটা খারাপ দিবা বলো? কোশ্চেন হার্ড হবে না, কোশ্চেন সহজই হবে, যা যা পড়াচ্ছি এর মধ্যে থেকে আসবে, জাস্ট তুমি একটু ফোকাস রাখো আর কি এই কয়েকটা দিন, তাহলেই হবে আর কি। ওকে, এত প্যানিক হওয়ার কিছু নাই। হ্যাঁ ভয় পাবা না, ঠিক আছে, ভয় পেলেই ওইটাই হবে। এই বেশিরভাগ
সবাই প্রিপারেশন নিচ্ছে, বাট চান্স পাবে কিন্তু সবাই না। কেন? কারণ মেন্টালিটি সবার সেম না। সো তোমাকে মেন্টালি অনেকটা স্ট্রং হইতে হবে, তাহলে তুমি কিন্তু চান্সটা পাবা। ওকে, আচ্ছা। সো দেখো কি বলছে, কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রনিক বিশিষ্ট আয়ন কোনটা। এখন কার্বন ডাই অক্সাইডে কয়টা ইলেকট্রন আছে আগে আমার এটা হিসাব করতে হবে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডে ভাই আছে কয়টা? কার্বনে আছে 6টা, ঠিক আছে? আচ্ছা, অক্সিজেন আছে কয়টা ভাইয়া? 8টা। 8 দুগুণে কত? 16। তাহলে 6 প্লাস 16 মানে কয়টা? 22টা। তো তুমি এখানে ফাইন্ড আউট করবে কোথায় 22টা আছে। সো দেখো NO মাইনাস আমরা হিসাব করি। সো নাইট্রোজেনে কয়টা আছে? 7টা। অক্সিজেনে কয়টা? 8টা প্লাস 1টা, তাহলে কয়টা হইলো তোমার? 7 আর 16টা। না, এটাও হচ্ছে না। ওকে ফাইন। তারপর আমরা এটা দেখি, অক্সিজেন 3টা মানে কত? দেখো তো, অক্সিজেন 3টা মানে কত? 8। 3 8 কত? 24। তার মানে এটাও হইলো না। আচ্ছা, N3 মাইনাস, হ্যাঁ দেখি এবার N3 মাইনাসটা হয় নাকি। নাইট্রোজেন কত ছিল? নাইট্রোজেন ছিল হচ্ছে 7, আর অক্সিজেন কত? সরি, নাইট্রোজেন কত? 7টা, ঠিক আছে? নাইট্রোজেন N3 মাইনাস। আচ্ছা, নাইট্রোজেন এখানে কি এটাও তো হচ্ছে না, না এটাও হচ্ছে না। ওকে, আচ্ছা, N3 মাইনাস এটা কি ভুল দেওয়া? দাঁড়াও দেখিনি, N3 মাইনাস এটা কি সংকেত? আচ্ছা দাঁড়াও একটা মিনিট। ওকে, N3 মাইনাস এখানে কি এটা টাইপে ভুল করছে? হ্যাঁ, এখানে N3 মাইনাস বলতে এটা N3 এরকম মাইনাস। এবার ঠিক আছে, দেখো N3 মাইনাস। এবার দেখি নাইট্রোজেন কয়টা আছে? 7টা। মানে সরি, নাইট্রোজেন কয়টা আছে? 3টা। নাইট্রোজেন ইলেকট্রন থাকে কয়টা? 7টা। তাহলে 7 × 3 মানে কত? 21, ঠিক আছে? 21। আর মাইনাস আছে, তার মানে যোগ 1 হবে, তার মানে কয়টা হবে? 22টা। আমরা কার্বন ডাই অক্সাইডে কয়টা পাইছিলাম? 22টা পাইছিলাম। অক্সিজেনে 16টা, মানে অক্সিজেন দুইটা 16টা, আর কার্বন হচ্ছে 6টা, 22টা। সো সেই 22টা কোথায় আছে বলো তো? এই যে এখানে আছে। এটা কিন্তু n এর পাওয়ার 3 মাইনাস না, এটা কিন্তু n এর পাওয়ার 3 মাইনাস না, এটা হচ্ছে N3 মাইনাস। এটা আর কি টাইপিং এর কারণে এরকম ভাবে বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে 2 এর অ্যান্সার কোনটা হবে? 2 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা, সম আয়ন। এরপর দেখো, আলফা বিটা এবং গামা কণাগুলোর চার্জ যথাক্রমে কি? আলফা চার্জ কি, বিটার চার্জ কি এবং গামার চার্জ কি? ওকে, এরপরে কোশ্চেন আনসার দাও। হ্যাঁ, ওইটা ওটা হচ্ছে ওখানে জাস্ট চিহ্ন ভুল ছিল। এরপরে কোশ্চেন আনসার দাও, 3 নাম্বার কোশ্চেন আনসার দাও তো। 3 এর আনসার কোনটা হবে? 3। এরপরে সবাই 3 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। 3 ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, 3 নাম্বার কি বলছে? আলফা বিটা এবং গামার হচ্ছে চার সংখ্যা তোমাকে আস্ক করা হয়েছে। সো বলো আলফা বিটা এবং গামার চার সংখ্যা কোনটা হবে অ্যান্সার? 3। ওকে, 3 এর এখন আনসার আসে নাই। তিনের ডি। আচ্ছা দেখো ভাইয়া, আমরা জানি আলফা কি বলতো? দ্বিধনাত্মক। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কি বলি বলতো? আলফা কণা, ঠিক আছে? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কি বলি? আলফা কণা। মানে কি? হিলিয়ামের ভর যা, আলফা কণার ভরও কি তাই, বুঝছো? সো দ্বিধনাত্মক মানে আলফা কণার চার্জ কত তাইলে ভাইয়া? 2+। আলফা কণার চার্জ কত? 2+। সো তোমার দেখো ফার্স্ট কাজ কি হবে? তুমি যদি বিটা এন্ড গামার চার্জ যদি মনেও না থাকে, তাও তুমি এটা পেরে যাচ্ছ। দেখো আলফা চার্জ কত তুমি জানো? আলফা চার্জ হচ্ছে +2, এন্ড +2 কিন্তু অপশনে এই একটাতেই আছে। +2 কিন্তু এই অপশনে এই একটাতেই আছে। তোমার কিন্তু আর কোনোটা দেখার দরকারই নাই। ওকে, আর কোনটা কিন্তু দেখারই দরকার নাই। ওকে, সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কিন্তু ডি নাম্বারটা। আর বিটা চার্জ তো আমরা জানি, বিটা চার্জ -1, আর গামার কি কোনো চার্জই নাই। তাহলে অ্যান্সার কিন্তু হবে কোনটা? ডি নাম্বারটা। সো এটাকে আমার চারটা অপশন টেস্ট করা দরকার আছে। বিটা গামা আমার মুখস্থ করারও মানে দরকার আছে অবশ্যই, বাট এই ক্ষেত্রে কিন্তু আমার দরকার আছে কোনো দরকারই নেই। আলফাটা আমি জানলেই হয়ে যাচ্ছে। কিন্তু এমসিকিউ গুলো কিন্তু খুবই সহজ। দেখো ডিউ এ 22-23 সালে আসছে, খুব কঠিন ছিল। ডিউ কোশ্চেন কি খুব কঠিন হয়? জিনিসগুলো জাস্ট তোমার টাইম সহযোগী করে দিবে। নিচের কোনটি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে ব্যবহার করা হয় না? কোনটাকে বাহক হিসেবে ব্যবহার করা হয় না বলতো? বাহক হিসেবে ব্যবহার করা হয় না কোনটাকে? আচ্ছা, সো আচ্ছা, ওসমান হাদি ভাই মারা গেছেন। তো আমরা সবাই তার জন্য দোয়া করি যাতে তিনি জান্নাতুল ফেরদৌস তার নসিব হোক। আসলে তার অবস্থা আসলে অনেক খারাপই ছিল।
সবাই আসলে মানে ব্রেনে আসলে যখন বুলেট লাগে, ব্রেন আসলে অনেক সেন্সিটিভ জিনিস, চাইলেও আসলে অপারেশন করাটা এত ইজি না। তো শুনে খারাপ লাগলো আর কি। জলজান্ত একটা মানুষ, ঠিক আছে, কিছুদিন আগে কিন্তু ওনার ভিডিও সামনে আসতো, দেখা যেত উনি রিসেন্টলি বলা যায় যে অনেক বলা যায় যে সারাদিন দেখতো যে ভিডিও ফেসবুকে গেলে ওনার ভিডিও সামনে আসতো। সো উনি অনেক প্রতিবাদী ছিলেন বা অন্যের বিরুদ্ধে সবসময় কথা বলতেন। এটাই আর কি জীবন। আচ্ছা, সো আমরা আবার একটু ক্লাসে ফেরত আসি। হ্যাঁ, ডিউতে কি ফুল সিলেবাস? হ্যাঁ, ডিউতে শর্ট সিলেবাস আর কি, ফুল সিলেবাস না। ওনারা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে মানে তোমার এইচএসসি যে ইয়াটা আছে ওটা অনুযায়ী এক্সাম হবে, সো শর্ট সিলেবাসের জন্য শর্ট সিলেবাস ওনারা বলেই দিয়েছে আর কি। ওকে, শিফট ওয়াইজ মেরিট কতটা নেয় এটা আসলে বলা যায় না যে শিফট ওয়াইজ মেরিট কতটা নেয়। পার শিফট দিয়ে 30 জন করে যদি নেয়, তাহলে তোমার শিফটে আসলে কোন শিফটে যদি তোমার শিফটে যদি কম মানুষ ভর্তি হয় সেক্ষেত্রে তোমারটা বেশি ওয়েটিং লিস্ট যাবে, যদি কম যদি সবাই ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে কম যাবে। সো 40-র মধ্যে থাকাটা সেফ। ওকে, সো এর বেশি উপরে গেলে তুমি আসলে চান্স পাওয়া আসলে এটা খুবই টাফ ডিসিশন হয়ে যায়। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। না, গতকালকে পেট ব্যাচে কেমিস্ট্রি ক্লাসটা আছে, বাট তোমরা যারা লাইভে করো না এই ক্লাসটা, ওইটা হচ্ছে ফেসবুকের একটা বলা যায় যে ইস্যুর কারণে ওটা আসতেছে না। আমিও দেখলাম যে ওটা আসলে ভিডিও অ্যাভেলেবেল সুন আসতেছে। ওকে, গতকাল লাইভ ক্লাসটা কিন্তু হয়েছে, বাট তোমরা যারা লাইভে করো নাই এটা দেখে যাক কি করা যায়। আচ্ছা দেখো, যাক ক্লাসে চলে আসি আর কি, মন খারাপ করো না তোমরা। আমরা হচ্ছে একটু কিছুক্ষণের কারণে আহ, একটু ব্রেক নিলাম আর কি। আচ্ছা, তো দেখো, তো ভাই আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফিতে আমরা বাহক হিসেবে কোনটা ইউজ করি? গ্যাস ক্রোমাটোগ্রাফিতে আমরা বাহক হিসেবে মনে রাখবা হিলিয়াম, হাইড্রোজেন। দেখো সহজ জিনিস, ফার্স্ট থেকে হাইড্রোজেন, তারপরে মনে রাখবা কি হিলিয়াম, আর একটা মনে রাখবা কি নিয়ন। এই তিনটাকে আমরা কি ইউজ করি? তোমার হচ্ছে নিয়ন না, নাইট্রোজেন কি হিসেবে ইউজ করি? তোমার মনে রাখবা হচ্ছে এদেরকে আমরা মেনলি কি হিসেবে ইউজ করি? এদেরকে আমরা বাহক হিসেবে ইউজ করি। কাকে কাকে? হাইড্রোজেন, হিলিয়াম আর নাইট্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম আর নাইট্রোজেনকে আমরা কি হিসেবে ইউজ করি? মনে রাখবা আমরা বাহক হিসেবে ইউজ করি। অক্সিজেনকে কিন্তু আমরা কখনো বাহক হিসেবে ইউজ করি না। হাইড্রোজেন, সবাই আমার সাথে সাথে এই জিনিসটা একটু কমেন্ট করে ফেলো। হাইড্রোজেন, হিলিয়াম আর নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম আর নাইট্রোজেন। দেখো N2H2 আর কি হিলিয়াম, এদেরকে আমরা কি হিসেবে ইউজ করি? বাহক হিসেবে ইউজ করি। তাহলে অক্সিজেনকে কিন্তু কখনো আমরা বাহক হিসেবে ব্যবহার করি না। আচ্ছা, এরপরে আসো দেখো, কোন উপস্তরটি সম্ভব নয়? 2D, 3P, 4F, 1S। আচ্ছা, কোনটা কখনো সম্ভব নয়? তোমরা কমেন্ট করতে থাকো, আমি তোমার ব্যাখ্যা দিই। দেখো, সো মনে রাখবা ভাইয়া, এন আর এল এর মান কখনো কি হইতে পারবে না? সমান হইতে পারবে না। এন আর এল এর মান কখনো কি হইতে পারবে না ভাইয়া? সমান হইতে পারবে না। এন আর এল এর মান কখনো সমান হইতে পারবে না। সো আমরা একটু মানগুলা দেখি, এল এর মানগুলা দেখো, এস, পি, ডি, এফ। সো এল এর মান কি হয়? দেখো এস এর ক্ষেত্রে 0, 1, 2, 3, এভাবে মনে রাখবা। ওকে, আচ্ছা, সো দেখো এক্ষেত্রে আমাদের কি হয়ে গেছে? 2D হয়ে গেছে। ঠিক আছে, 2D হয়ে গেছে। তাহলে এসপিডি, ডির মান কত দেখো তো? 2 হয়ে গেছে, তাই না? তাহলে এন আর এল এর মান কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। এন আর এল এর মান কখনো কি সম্ভব হইতে পারবে? পারবে না। সো এটাই আমাদের মনে রাখতে হবে। অবশ্যই এন এর মান এল এর মানের থেকে কি হবে বলতো? বড় হবে। এটা হচ্ছে রুলস। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা। অ্যান্সার হবে এ নাম্বারটা, 5 এর অ্যান্সার এ। 6 নাম্বার, আর্সেনিকের কয়টি যোজন ইলেকট্রন আছে বলতো? আর্সেনিকের কয়টি যোজন ইলেকট্রন আছে? এরপরে কোশ্চেন আনসার দাও। আর্সেনিকের কয়টি যোজন ইলেকট্রন আছে? আর্সেনিকের কয়টি যোজন ইলেকট্রন আছে? কমেন্ট করো তো এরপরে, আর্সেনিকের কয়টি যোজন ইলেকট্রন আছে?
আচ্ছা 5 এর এ আচ্ছা 6 নম্বর কোশ্চেন আনসার দেখো আর্সেনিক। সো ভাইয়া মনে রাখবা আর্সেনিক ও আর্সেনিকের যেটা আছে এটা আমরা মনে রাখবো যে এ কত নাম্বার গ্রুপের মৌল, ঠিক আছে, এ কত নাম্বার গ্রুপের মৌল। তো ভাইয়া গ্রুপ 15 যে মৌলগুলো আছে বুঝছো, গ্রুপ 15 মৌলগুলো আমরা একটু মনে রাখতে পারি কিভাবে। তো ভাইয়া মনে রাখবা এই ক্লাস 8 তুমি যখন ক্লাস 8 পাস করছো তখন কিন্তু তোমাকে একটা সার্টিফিকেট দেয় জেএসসি, ঠিক আছে। তুমি যখন ক্লাস 10 পাস করছো তোমাকে একটা সার্টিফিকেট দেয় কি এসএসসি। বাট আমার একটা পরিচিত এক আন্টি ছিল, সে কি করছে 9 পাস করছে। এখন যে 9 পাস করছে তার কি কোনো সার্টিফিকেট দিবে না, তার কিন্তু কোনো সার্টিফিকেট দেয় না। সো মনে রাখবা এই যে 9 পাস যে আন্টি ছিল তিনি কি করছে এই কষ্টে বিষ খাইছিল, ঠিক আছে। তাহলে 9 পাস আন্টি বিষ খেলো, ঠিক আছে। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো 9 পাস আন্টি বিষ খেলো। আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো কি 9 পাস আন্টি বিষ খেলো। হ্যাঁ জেউডির জন্য এই ক্লাস। সো দেখো 9 পাস আন্টি বিষ খেলো, এটা একটু সবাই কমেন্ট করো তো 9 পাস আন্টি বিষ খেলো। তো ভাই 9 পাসতে কি হলো ভাইয়া, 9 তে হচ্ছে ভাইয়া নাইট্রোজেন, পাসতে কি ভাইয়া পি তে ফসফরাস, এস এ আর্সেনিক, ঠিক আছে। পি তে ফসফরাস, এস এ কি আর্সেনিক। আচ্ছা আন্টিতে কি ভাইয়া, আন্টিতে হচ্ছে ভাইয়া অ্যান্টিমনি, আন্টিতে কি ভাইয়া অ্যান্টিমনি, ওকে। আচ্ছা বিষতে কি ভাইয়া, বিষতে হচ্ছে বিসমাথ, ঠিক আছে। এইগুলা তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর কি বিসমাথ, এরা সবাই কিসের মৌল, এরা সবাই হচ্ছে ভাইয়া গ্রুপ 15 মৌল। আর গ্রুপ 15 মৌলের ভাইয়া যোজ্যতা কত, গ্রুপ 15 মৌলের যোজ্যতা হচ্ছে 5। সবার শেষের মধ্যে কয়টা ইলেকট্রন আছে 5টা। নাইট্রোজেনের শেষের মধ্যে কয়টা ইলেকট্রন আছে 5টা। ফসফরাসের কয়টা আছে 5টা আছে। সো বলছে আর্সেনিকের কয়টি যোজন ইলেকট্রন আছে, আর্সেনিক কত নম্বর গ্রুপের মৌল, এই 15 নম্বর গ্রুপের মৌল। তার মানে কি হবে কয়টা আছে ইলেকট্রন 5টা আছে। তাহলে 6 এর आंसर কোনটা হবে, 6 এর आंसर হবে সি নাম্বারটা, ঠিক আছে। তাহলে 6 এর आंसर কোনটা হবে সি নাম্বার, ওকে। আচ্ছা 7 নাম্বার কোশ্চেন আসি, নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন আছে, বলো নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন আছে, নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন আছে। পরে কোশ্চেন আনসার দাও তো যে নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন আছে। সো বলো 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 নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন আছে, নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন আছে। আর সবাইকে বলে দিচ্ছি তোমরা যারা লাইভটা আজকে শেয়ার করবা তোমাদের কিন্তু আজকের এই ক্লাসটার পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো ভাই নাইট্রেট আয়ন কোনটা, নাইট্রেট আয়নটা কোনটা এটা হচ্ছে তোমরা অনেকেই জানো না। সো নাইট্রেট আয়নটাকে আমরা লিখি, নাইট্রেট আয়ন কোনটা NO3 2-, ঠিক আছে, NO3-, ঠিক আছে, NO3-, ওকে, NO3-, ওকে। আচ্ছা হ্যাঁ নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন, ঠিক আছে, নাইট্রেট অ্যানায়ন, নাইট্রেট অ্যানায়নে কয়টা ইলেকট্রন আছে। তো দেখো নাইট্রোজেনে কয়টা আছে, নাইট্রোজেনে ইলেকট্রন আছে 7টা। অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন যেহেতু 8 তার মানে কয়টা 3 8 24, ওকে। তাহলে 24 আর 7 মিলে কত হলো, 24 আর 7 মিলে 31 হলো। আর আরেকটা তো ভাই মাইনাস আছে, ঠিক আছে, আরেকটা কি আছে মাইনাস আছে। দেখো পটাশিয়াম নাইট্রেট আমরা লিখি না, পটাশিয়াম নাইট্রেট আমরা কিভাবে লিখি KNO3। সো এটাকেই দেখো ভাঙলে যদি তাহলে কি পাও K প্লাস আর কি NO3-, ওই যে নাইট্রেট আয়ন, ঠিক আছে, ওই নাইট্রেট আয়নে তোমার ইলেকট্রন সংখ্যাটা বের করতে হবে। সো দেখো কত আসে 24 আর 7 মিলে কত আসে 21 আর মাইনাস 1 আছে, মানে কত হবে, সরি 24 আর 7 মিলে কত 31, 31 আর 1 মিলে কত হবে 32 হবে। তাহলে 7 এর आंसर কোনটা হবে, 7 এর आंसर হবে ডি নাম্বারটা, 7 এর आंसर হবে ডি নাম্বার, ওকে। আচ্ছা এরপর আসি 8 নাম্বার কোশ্চেনটা দেখো, দৃশ্যমান আলো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কোনটি, দৃশ্যমান আলো। সো এটা তোমরা পাওয়া উচিত, দৃশ্যমান আলোর যে বেনি আসহ কলা যেটা আছে এটা সিরিয়াল ওয়াইজে তোমরা যদি জানো তাহলেই হবে। বলো তাহলে এটার आंसर দিয়ে দাও তো, এটার आंसर কোনটা হবে যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কোনটার, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কোনটার। এরপরে কোশ্চেন आंसर দিয়ে দাও কত নাম্বার 8 নাম্বার, 8 নাম্বার কোশ্চেন আছে তোমরা দ্রুত দিয়ে দাও। আচ্ছা 8 এর এ 8 এর সি, দেখছো 8 এর এ আসতেছে 8 এর সি আসতেছে। দেখো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কার, বেনি আসহ কলা, ঠিক আছে, বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, ওকে। সো দেখো আমাদের জানি বেগুনি কত 380 আর 300 মানে দৃশ্যমান কত 380 থেকে শুরু হয় কততে শেষ 780 তে শেষ, তাই না। সো যত
এদিক থেকে ওদিকে যাচ্ছ, মানে লালের দিকে যাচ্ছ, তত কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়তেছে। তাহলে সবচেয়ে বেশি কার? এই যে যারা 8 এর এ বলছো, এটা কি কঠিন ছিল? দেখো এই সহজ জিনিস কিন্তু তোমরা ভুল করে আসতেছো। তাহলে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? তোমার হবে কোনটা অ্যান্সার? 8 এর অ্যান্সার কোনটা হবে তাহলে? সি নাম্বারটা, লাল। ওকে, কোনটা হবে? লাল হবে। বেনি আশোকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ওকে, আচ্ছা এরপর আসি, কোন প্রক্রিয়ায় এই যে এটা তৈরি হয়েছে বলতো, এখানে কি নিঃসৃত হয়েছে বলতো, এখানে কোনটা নিঃসৃত হয়েছে? সবচেয়ে কম্পাঙ্ক বেশি কার? কম্পাঙ্ক, ঠিক আছে, সবচেয়ে কম্পাঙ্ক বেশি কার? দেখো ভি ইকুয়াল টু কি? এফ ল্যামডা, ঠিক আছে, ভি ইকুয়াল টু কি? এফ ল্যামডা। সো তুমি যদি একটু সম্পর্ক বের করো তাহলে দেখো কি আসে, ভি বাই ল্যামডা ইকুয়াল টু কি আসতেছে? এফ আসতেছে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কি হবে? কম হবে। সো তরঙ্গ দৈর্ঘ্য কম কার? বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য কম, তার মানে ওর কি হবে? কম্পাঙ্ক বেশি হবে। ঠিক আছে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি, তার মানে বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে বেগুনি কম্পাঙ্ক বেশি। তাহলে লালের কি বেশি? লালের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাহলে ওর কম্পাঙ্ক কম হবে। এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। ওকে, এফ এর সাথে ল্যামডা সম্পর্কে ব্যস্তানুপাতিক, মুখস্থ হওয়ার কিছু নাই। আচ্ছা দেখো এখানে যেটা ছিল এখানে এটা আছে। সো এখানে কি হয়েছে? সো আমার সাথে সাথে সবাই কমেন্ট করো। হ্যাঁ, টপিক গুলো ভালো মতো পড়লেই হবে। ওকে, বাট কোশ্চেন না, কোশ্চেন মুখস্থ করো না, বুঝো, এই জন্যই বুঝাচ্ছি, নাহলে তো আমি বলতে পারতাম এটা আনসার বি, এটা আনসার সি। ওকে, আচ্ছা তো দেখো আমার সাথে সাথে কমেন্ট করো, বিটা বৃদ্ধি, বিটাতে ব আছে, বৃদ্ধিতেও কি আছে বলো তো? ব আছে। তাহলে মানে বিটা মানে কি? বৃদ্ধি। আমার সাথে সাথে সবাই কমেন্ট করো, বিটা বৃদ্ধি, বিটা মানে কি ভাইয়া? বৃদ্ধি। আচ্ছা ভাইয়া, এই কম্পাঙ্কের দৈর্ঘ্য ভুলাই গেছিলাম, এখন ক্লিয়ার হয়েছে? কালকে এক্সাম, কালকে কি এক্সাম? খুলনা ইউনিভার্সিটির এক্সাম। আচ্ছা আচ্ছা, ফার্স্ট পড়াবো, সমস্যা নাই। দেখো বিটা, বিটার বতে কি ভাবে? বৃদ্ধি। তার মানে কি হবে? পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পাবে। মানে যেটা আগে ছিল 90 সেটা এখন কি হয়ে যাবে? 91। মানে বাড়ছে, বাড়ছে মানে কি ভাই? এখানে কি নিশ্চিত হয়েছে? বিটা নিশ্চিত হয়েছে। কি নিশ্চিত হয়েছে ভাইয়া? বিটা নিশ্চিত হয়েছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসি 10 নম্বর কোশ্চেন, নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? বলো কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? বলো কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? এর পরের কোশ্চেন আনসার দিয়ে দাও, কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? বিটা বৃদ্ধি, হ্যাঁ কে ইউর এক্সাম। আচ্ছা ওকে, বিটা মানে কি তাহলে বলো তো? বিটা মানে হচ্ছে তাহলে হবে কি? বৃদ্ধি। আচ্ছা দেখো কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো দেখো সবচেয়ে ছোট কার বলো তো? সবচেয়ে ছোট হচ্ছে গামা, সবচেয়ে ছোট কে? গামা। তারপরে কে ভাইয়া? এক্স রে। তারপরে মনে রাখবে যে দৃশ্যমান আছে না, দৃশ্যমান শুরু কি দিয়ে? দৃশ্যমান শুরু হচ্ছে ভাইয়া ভায়োলেট দিয়ে শুরু, আর শেষ কি দিয়ে বলো তো? রেড দিয়ে শেষ। তাহলে ভাইয়া দৃশ্যমানের আগে যেটা থাকবে সেটা হবে ইউভি, মানে ভায়োলেটের আলট্রা ভায়োলেট আর কি। ঠিক আছে, দৃশ্যমান যেহেতু ভায়োলেট দিয়ে শুরু, তার মানে দৃশ্যমানের আগে যেটা আছে সেটা হবে কি? আলট্রা ভায়োলেট। এরপরে দৃশ্যমান আসলো, দৃশ্যমান শেষ হয়েছে কিসে ভাইয়া? রেডে শেষ হয়েছে, তার মানে এর পরেরটা হবে কি? ইনফ্রারেড। ওকে, আচ্ছা তাহলে আমি যদি একটু সিএলও ইউজ করি, গামা, এক্স রে, ইউভি, দৃশ্যমান, আইআর। ঠিক আছে, তারপরে কে? মাইক্রোওয়েভ। তারপরে কে ভাইয়া? তারপরে হচ্ছে রেডিও ওয়েভ। এটা হচ্ছে কি? ছোট থেকে বড় ক্রমটা। সো বলা হয়েছে কোন আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ কিবা অপশনে আছে? রেডিও ওয়েভ অপশনে নাই, তাহলে কোনটা হবে? মাইক্রোওয়েভ আছে ভাইয়া। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। 10 এর অ্যান্সার কোনটা হবে তাহলে? বি নাম্বারটা। দেখছো এটা অনেকে অ্যান্সার 10 অ্যান্সার সি বলছো, অনেকে গামারে বলছো, কেন? কারণ তোমরা এগুলো মুখস্থ করছো, বুঝো না এই বিষয়টা। সো এইটা মনে রাখবা তাহলেই হবে। ওকে, আমি এই জন্য এক্সপ্লেন, ডিটেইলসে এক্সপ্লেন করতেছি। ওকে, আচ্ছা তাহলে অ্যান্সার বি হবে, মাইক্রোওয়েভ। এরপর সে 11 নাম্বার, নিচের কোন আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? ওকে, এটা কি একই কোশ্চেন আসে? নিচের কোন আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? হ্যাঁ একই কোশ্চেনই আসছে আবার। সো এটা আমরা স্কিপ করি, এর পরে কোশ্চেনে যাই। শিখা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ শিখা প্রদর্শন করে? সোনালী হলুদ শিখা প্রদর্শন করে কে? বলো সোনালী হলুদ শিখা প্রদর্শন করে কে? সোনালী হলুদ শিখা প্রদর্শন করে কে? আচ্ছা বলো বলো বলো, শিখা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ? দেখো শিখা পরীক্ষায় সোনালী হলুদ, তো দেখো সোনালীতে কি আছে? স আছে। সোনালীতে কি আছে ভাইয়া?
স আছে, সোনালীতে কি আছে, স আছে। ওকে, সোডিয়ামেও কি আছে বলো তো, স আছে। সোনালী হলুদে লিখতে গেলে স লাগে, সোডিয়ামেও দেখো লিখতে গেলে কি লাগে, স লাগে। তাহলে কোনটা ভাইয়া, সোডিয়াম। সোনালী হলুদ, সোডিয়াম কি দেয়, সোনালী হলুদ দেয়। আরেকটা আছে কোবাল্ট ব্লু গ্লাসে কি কোনো বর্ণ দেয় না, মনে রাখবে সোডিয়াম কোনো বর্ণ দেয় না, আর কপার কোনো বর্ণ দেয় না। মনে রাখবা কুনা, কুনা কোনো বর্ণ দেয় না, কুনা, সিইউএনএ, কুনা কোনো বর্ণ দেয় না। তাহলে ভাই কে কে দেয় না, কপার দেয় না, আর সোডিয়াম কি করে না, কোবাল্ট ব্লু গ্লাসে কুনা কোনো বর্ণ দেয় না। সো তোমাকে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যে কোবাল্ট ব্লু গ্লাসে কে কোনো বর্ণ দেয় না। ওকে, তাহলে কপার আর সোডিয়াম কোনো বর্ণ দেয় না। আচ্ছা, এরপরে আসি ভাই 13 নাম্বার কোশ্চেনে, আইডি শনাক্তকরণ ও লেভেল ট্র্যাকিং এ কোনটা সাহায্য করে বলো। আইডি শনাক্তকরণ ও লেভেল ট্র্যাকিং এ কোনটা সাহায্য করে, আইডি শনাক্তকরণ ও লেভেল ট্র্যাকিং এ ভাই কোনটা সাহায্য করে, এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও। আইডি শনাক্তকরণ ও লেভেল ট্র্যাকিং এ ভাই কোনটা সাহায্য করে। হ্যাঁ, কালকের পিডিএফ পাইছো, কালকের পিডিএফ তো দিয়ে দেওয়া হয়েছে, যারা যারা শেয়ার করে স্ক্রিনশট দিছিলা পেজে তাদের সবাইকে মোটামুটি দিয়ে দেওয়া হয়ে গেছে আর কি। ওকে, আমি ড্রাইভে আপলোড করে তোমাদের দিয়ে দিছি লিংক। আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, তোমরা আসলে অনেকেই কোশ্চেন করতেছো যে আসলে শেষ সময় কিভাবে প্রিপারেশন নিবা বা কি করবা। তো শেষ সময় তোমাকে যদি একটা ভালো মতো প্রিপারেশন নিতে হয়, এই সময় তোমাকে হচ্ছে ক্লাসের পাশাপাশি প্রচুর পরিমাণে কি করতে হবে বলতো, এক্সাম দিতে হবে, প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে কি করতে হবে, এক্সাম দিতে হবে। ঠিক আছে, সো এই প্রচুর পরিমাণে এক্সাম দেওয়ার জন্য আমরা কিন্তু অ্যাডমিশন ওয়ারিয়ার্স থেকে তোমাদের জন্য শেষ সময় একটা এক্সাম ব্যাচ লঞ্চ করতেছি। সো এই এক্সাম ব্যাচে কি হবে, আমাদের হচ্ছে তোমাদের জন্য আমরা 11টা এক্সাম নিব, এন্ড কোর্স ফি তোমাদের জন্য খুবই কম রাখছি। তোমরা প্রতিটা এক্সাম মাত্র 9 টাকা আর কি। ঠিক আছে, প্রতিটা এক্সাম মাত্র 9 টাকা। টোটাল হচ্ছে আমাদের, তোমরা যদি জানতে চাও যে ভাইয়া কি রুটিন ফলো করে আমরা এই শেষ সময় এক্সাম দিব, তোমরা এই যে রুটিনটা আছে এই রুটিনটা ফলো করতে পারো, এই রুটিনটা ফলো করলেই হবে আর কি। ওকে, আচ্ছা আমি তোমাদের দেখাই, একটা মিনিট। একটা মিনিট, কোথায় গেল কোথায় গেল। তোমাদের দেখাই যে শেষ সময় আসলে তোমরা কোন রুটিনটা ফলো করবে আর কি, এটা নিয়ে আসলে অনেকেই কনফিউজ থাকো। সো এই যে রুটিনটা আছে আমি তোমাদের রুটিনটা একটু যদি দেখাই, দেখো এই যে রুটিনটা, এই শেষ সময় তুমি এই রুটিনটা ফলো করবা। আগামী যে কয়েকটা দিন আছে এই রুটিনটা যদি ভালো মতো ফলো করতে পারো তাহলেই হবে। সো এই রুটিনটা তুমি কিভাবে ফলো করবা, আমি যদি একটু জুম কমাই, দেখো, আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো, তোমার কাজ হবে কি, আগামীকাল থেকেই তোমাকে হচ্ছে এক্সাম শুরু করতে হবে। আগামীকালকেই তোমার হচ্ছে সকাল 10টার সময় তুমি হচ্ছে বোটানি পেপার ফাইনাল এক্সাম দিবা, সন্ধ্যা 6টার সময় তুমি বাংলা ইংলিশ আইকিউর উপর একটা এক্সাম দিবা, এন্ড রাত্রে বেলা কেমিস্ট্রি ফার্স্ট পেপার উপর এক্সাম দিবা। ওকে ফাইন, দেন পরের দিন সকালবেলা উঠে জুওলজি পেপার ফাইনাল এক্সামটা দিবা 10টার সময়, সকাল 10টার সময় এক্সাম রাখছি আমরা। এন্ড সন্ধ্যা 6টার সময় একটা মডেল টেস্ট দিতে হবে তোমাকে, কারণ মডেল টেস্টের সাথে তোমাকে খাপ খাওয়াতে হবে, টাইম নাই। এরপরে কি করতে হবে, রাত্রেবেলা কেমিস্ট্রি সেকেন্ড পেপার উপর এক্সাম দিতে হবে। ওকে ফাইন, এরপর দেখো, এরপর আমাদের কাজ কি হবে, আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারও এক্সাম দেওয়া শেষ, সেকেন্ড পেপারও এক্সাম দেওয়া শেষ। এর পরের দিন আমাদের কাজ কি হবে, সকালবেলা আমরা কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল এক্সাম দিব, এবং রাত্রেবেলা আমরা বায়োলজি সাবজেক্ট ফাইনাল এক্সাম দিব, এবং মডেল টেস্ট দুই তো আমরা সন্ধ্যার সময় দিবই। ওকে, আচ্ছা, এবং 22 তারিখ পরীক্ষার আগের দিন আমরা কি করব, সকালে একটা এক্সাম দিব, সন্ধ্যায় একটা এক্সাম দিব, ওই দিন রাতে আমাদের কোনো এক্সাম দেওয়া লাগবে না। ঠিক আছে, এই রুটিনটা তুমি যদি আগামী কয়েকদিন ফলো করতে পারো, তুমি হচ্ছে খুব ভালো একটা কি করতে পারবা, এক্সাম দিতে পারবা। এন্ড তোমার দেখো কয়বার রিভিশন হয়ে যাবে, তোমার অলমোস্ট 3বার রিভিশন হয়ে যাবে আর কি। ওকে, তুমি যদি এইভাবে চলতে পারো, সো এইটা হচ্ছে শেষ সময় তোমরা যা চান্স পেতে চাও এই রুটিনটা ফলো করো। সো তাহলে ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রিপারেশন তোমরা আশা করি নিতে পারবা। ওকে, আচ্ছা, ভাই সব লিঙ্কই ডিএবে সেভ থাকে পরে দেওয়ার জন্য, হ্যাঁ সেভ থাকবে আর কি। ওকে, সমস্যা নাই। আচ্ছা, এরপর আসি, আর এটার ফি কত, এটার ফি হচ্ছে মাত্র 99 টাকা। ওকে, মাত্র 99 টাকায় হচ্ছে তুমি এই পুরোটার অ্যাক্সেস পেয়ে যাবা। জাস্ট তোমাদের জন্য নামমাত্র একটা ফি নেওয়া হচ্ছে যাতে শেষ সময় তুমি ভালো পরিমাণে এক্সাম দিতে পারো। না হলে দেখা যাচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তুমি তোমার ভুলগুলো যদি না বুঝতে পারো তাহলে লাভ কি হবে। সো মাত্র 99 টাকায় তুমি এতগুলো এক্সাম দিতে পারতেছো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে কোর্স ফি আমরা খুবই কম রাখছি যাতে তোমাদের জন্য বার্ডেন না হয়, এবং একটা তোমাদের মধ্যে একটা সিরিয়াসনেস আসে। ফ্রি দিয়ে দিলে আসলে কেউ এক্সাম দেয় না। সো এটার কি সবাই ফলো করবা। এরপর আসি
আইডি শনাক্তকরণ ও লেভেল ট্র্যাকিং এ কোনটা ইউজ করা হয়? তো ভাই দেখো আইডি, তোমার একটা আইডি কার্ডের মেয়াদ, আমি কিন্তু এটা যখন ট্রিক্স দিচ্ছিলাম তোমরা আশা করি জানার কথা, একটা আইডি কার্ডের মাধ্যমে তোমাকে কি করা যায়, ট্র্যাক করা যায়। তো ভাই আইডির মাধ্যমে যদি ট্র্যাক করা যায় একটা আইডি কার্ডের মেয়াদ, তুমি ক্লাস 8 একটা আইডি কার্ড পাও, ক্লাস 9 কিন্তু তোমার ওই আইডি কার্ডটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো ভাই এই আইডির মেয়াদটা কতদিন থাকে ভাইয়া? 365 দিন থাকে বা 1 বছর থাকে। সো তুমি ফাইন্ড আউট করো ভাইয়া 365টা কোথায় আছে, এই যে ভাইয়া 365 ন্যানোমিটার আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে, 13 অ্যান্সার কিন্তু হবে ভাইয়া সি নাম্বারটা। এক্সাম ব্যাচে কিভাবে জয়েন হবো? অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দাও অথবা আমাদের হচ্ছে ইয়াতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করো, তাহলেই হবে। ওকে, আচ্ছা ইলেকট্রনের ভর নিচের কোনটি? হ্যাঁ এই কোশ্চেন আনসার তোমাদের কাছে চাই, এই কোশ্চেন আনসার তোমরা দিবা। ইলেকট্রনের ভর নিচের কোনটি? সাউন্ড নেই, কি বলো সাউন্ড নেই কেন? আমার এখানে তো সাউন্ড আছে, তোমাদের কি বাকিদেরও কি সাউন্ড নাই? সাউন্ড আছে তো, এই যে সাউন্ড আছে, বাকিরাও বলো তো সাউন্ড আছে না? সাউন্ড তো থাকার কথা, সাউন্ড। আচ্ছা দেখো এক্সামগুলো কি হয়, তুমি অ্যাডমিশন পেজে মেসেজ দাও, তোমাকে ডিটেইলসে জানিয়ে দেওয়া হবে। মাত্র 99 টাকায় তোমরা মানে পার এক্সাম তোমার মতো 9 টাকা খরচ হচ্ছে, এত কমে কে দিচ্ছে বলো? আর কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে এত কমে তোমাকে এক্সাম ব্যাচ? মানুষের জন্য দেখবা যে 300 400 500 টাকা এক্সাম ব্যাচ তোমাদের জন্য নিছে। আমি এত কিছু না, জাস্ট তোমাদের চান্স পাওয়ার জন্য যা যা দরকার সবকিছু দিচ্ছি। আচ্ছা আসি, ইলেকট্রনের ভর নিচের কোনটি? ইলেকট্রনের ভর নিচের কোনটি? ইলেকট্রনের ভর নিচের কোনটি বলো? ইলেকট্রনের ভর নিচের কোনটি? এটা তোমরা অ্যান্সার দিবা, এই জন্য আমি চাচ্ছি। ওকে আচ্ছা এখানে একটা টুইস্ট আছে, বলো সবাই বলতেছে কি ডি ডি। আচ্ছা যাক তোমাদের পারতেছো। আচ্ছা তো দেখো ইলেকট্রনের ভর বুঝছো, ইলেকট্রনের চার্জ যদি বলতো তাইলে হইতো 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, ঠিক আছে, বি হইতো। যদি বলতো ইলেকট্রনের চার্জের সংখ্যা বলতো তাইলে হইতো, বাট এখানে কি বলছে, এখানে বলছে বা ইলেকট্রনের ভর। ওকে ইলেকট্রনের ভর কিন্তু এইটা না, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জের ক্ষেত্রে একটা আমরা একক তো জানি যে 1.6 ইনটু 10⁻⁻19 গুলো -1.6 আর কি। সো এটা আমরা জানি, বাট এরপর ইএসইউ তো একটা আছে সেটা হচ্ছে 4.8, বাট এটা কিন্তু ভর না। সো ভর কোনটা? ওই যে 9.1 ইনটু 10⁻28 গ্রাম যেটা জানি ওইটাই। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা, কোনোটি নয়। এটা তাড়াতাড়ি দেখে ইলেকট্রন বলছে 4.8, তাহলে দাগাই দিই, এরকম আর কি একটা অবস্থা হবে। সো কোশ্চেনের মধ্যে ভেবে চিন্তে দাগাইতে হবে। প্লাঙ্কের ধ্রুবকের মান বলো, প্লাঙ্কের ধ্রুবকের মানের ক্ষেত্রে কোনটা সঠিক বলো? এরপরে প্লাঙ্কের ধ্রুবকের মান কোনটা সঠিক? প্লাঙ্কের ধ্রুবকের মান কোনটা সঠিক? প্লাঙ্কের ধ্রুবক তোমাদের এটা পারা উচিত, খুবই সহজ কোশ্চেন না, যে ওয়ে ডি 21-22 সালে আসছে। সো জাহাঙ্গীরনগরের কোশ্চেন যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ না, কোশ্চেনের মধ্যে একটু প্যাচ থাকেই আর কি। ওকে সো বলে ফেলো অ্যান্সারটা, এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও। ভাই আপনি কি পাস করে বের হয়ে গেছেন, আমরা চান্স পেলে আপনাকে বলবো? না আমি এখনো পাস করে বের হই নাই, আমাদের এখন 4th ইয়ার চলতেছে এন্ড এরপরে 5th ইয়ারও আছে বুঝছো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকে বলে যে সেশন জট ফার্মেসিতে সেশন জট, এরকম আসলে কিছুই না। ওকে এখনকার যে তোমরা যারা আসতেছো তোমরা সেশন জট খুব একটা পাবাই না। একে তো ফার্মেসির কোর্স অনেক বড়, প্লাস হচ্ছে এটা 5 বছরের কোর্স, এই জন্য আমাদের আসলে পড়াশোনাটা অনেক বেশি। এন্ড অন্যান্য ডিপার্টমেন্টে কিছু ডিপার্টমেন্ট দেখবা যে অনেক দ্রুত বের হয়ে যাচ্ছে, কারণ তাদের ল্যাব নাই, ল্যাব করা লাগে না। আমাদের ভাইয়া ল্যাব আছে, এক্সাম আছে, অনেক প্যারা। আমাদের এই যে ফাইনাল এক্সাম গেল 3.5 মাস ধরে ফাইনাল এক্সাম গেছে, বলো 3.5 মাস ধরে এক্সাম দেওয়া লাগে, তাহলে বুঝো ল্যাব দেওয়া লাগে, ল্যাব এক্সাম মানে অনেক পেইড। সো এই জন্য আমাদের একটু টাইমটা বেশি লাগে। কিছু পেজ আছে যারা কিন্তু ফার্মেসিতে রিলেটেডই না, তারা ফার্মেসি নিয়ে দেখলাম গবেষণা করে ফেলাইছে যে ফার্মেসিতে এই আছে ওই আছে, একটা রিউমার ছড়াই দিছে, পোলাপানো দেখলাম ভালোই খাচ্ছে আর কি। ওকে সো এগুলা কিছুই না, তোমরা আসো ফার্মেসিতে আসো, ভালো অনেক ব্রাইট ফিউচার। ওকে আচ্ছা এরপর আসি প্লাঙ্কের ধ্রুবক। ওকে দেখো প্লাঙ্কের ধ্রুবক ভাইয়া আমরা জানি যে 6.626 ইন্টু 10⁻⁻34 কি জুল, জুলের ক্ষেত্রে ছিল জুল সেকেন্ড। আর যখন আর্গে বলবে মানে সিজিএস এককে আসবে তখন হবে কি 10⁻27 হবে। ওকে আচ্ছা এবার দেখো তো সবাই দেখা দেখি তো তুমি ফার্স্টেটাই দাগায় দিবা, এটাই হচ্ছে কাহিনী। বাট বাকি অপশনগুলো কি ভুল, আমাকে তো সেটাও দেখতে হবে। তুমি যদি ভাইয়া নেগেটিভের ক্ষেত্রে বা মাইনাসের ক্ষেত্রে ভাইয়া মনে রাখবো যত ডানে নিবা, ডানে নিলে কি হয় বলতো বাড়ে, ঠিক আছে, ডানে নিলে কি হয় বাড়ে, মনে রাখবা দশমিক ডানে নিলে, দশমিক যদি তুমি ডানে নাও ঠিক আছে ডানে বাড়ে। সবাই আমার সাথে কমেন্ট করো, ডানে নিলে কি হবে বাড়বে, আর বামে নিলে কি হবে ভাইয়া কমবে, বামে নিলে কি হবে ভাইয়া কমবে, ঠিক আছে। ডানে নিলে বাড়ে আর বামে নিলে কি বাম কম, বাম কম, ঠিক আছে, বামে কমে ডানে বাড়ে। সো দেখো
দশমিকটা ছিল এখানে, তুমি এক ঘর ডানে নিছো, তাহলে এই পাশেও কি হবে -27 বেড়ে কি হয়ে যাবে -28 হয়ে যাবে। হ্যাঁ ভাই এক ঘর ডানে নিছি -28 হয়েছে, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা এখন ভাই আরেক ঘর ডানে নিছি, -28 যেটা ছিল ওটা আরেক ঘর ডানে নিছি, আরেক ঘর ডানে নিছি, তার মানে কি আরো বাড়বে, -28 বেড়ে কি হয়ে যাবে -29 হয়ে যাবে। ওকে, তার মানে আমরা কি মনে নেবো, মাইনাসের ক্ষেত্রে দশমিক ডানে নেওয়া মানে কি বাড়বে, দশমিক ডানে নেওয়া মানে কি উপরের মানটা কি হবে বাড়বে, আসলে কমতেছে, বাট 28 29 এটা কি বাড়তেছে না মেনলি, ওইটা দিয়ে মনে রাখবা। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে কি সব কটি। ওকে ভাই আপনাকে ক্যাম্পাসে কোথায় পাবো, আচ্ছা আমরা হচ্ছে পেজে বলে দিব, আমরা অ্যাডমিশন ও রিসার্চ টিচার প্যানেল আছি, লোকেশন বলে দিব, আমরা ইনশাআল্লাহ শহীদ মিনারে আসে, শহীদ মিনার ওখানেই থাকবো। ওকে কোনো প্যারা নাই। আচ্ছা কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটি নীল বর্ণের, ঠিক আছে, কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটি নীল বর্ণের, বলতো কোনটা নীল বর্ণের। সো আমরা একটু কালার রেঞ্জ গুলো তোমাদের আজকে মুখস্থ করাই দিব মাত্র। হ্যাঁ ভাইয়া যে ইউনিটের ফিজিক্সের ক্লাস, হ্যাঁ ফিজিক্সের ক্লাস তো নিব, কিন্তু সমস্যা হচ্ছে যে এখন তো সামনে ডি ইউনিটের এক্সাম, সো ডি ইউনিট এক্সামের পরে ফিজিক্স ক্লাস তো নেওয়া হবে আর কি, সমস্যা নেই। ওকে আচ্ছা আসি, দেখো কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটি নীল বর্ণের। সো আমরা জানি কি বে নি আ স হো, তারপর কি আছে বলো তো ক লা, তোমাদের খুব সহজে শিখাই দিই, সবাই আমার সাথে মানগুলো কমেন্ট করে ফেলবা। তো দেখো আমরা জানি দৃশ্যমান আলো শুরু কত দিয়ে ভাইয়া 380 দিয়ে শুরু, দৃশ্যমান আলো শুরু কত দিয়ে ভাইয়া 380 দিয়ে শুরু। ওকে ফাইন। আচ্ছা এরপর দেখো আমাদের লাস্ট রেঞ্জ গুলো আমরা মুখস্থ করবো, সবগুলা কি রেঞ্জ মুখস্থ করবো, লাস্ট রেঞ্জ। তো সবাই আমার সাথে কমেন্ট করো 424 424, 4 থেকে 4 424 424, সবাই আমার সাথে কমেন্ট করো 424, মানে 4 টু 4 4 টু 4। ওকে 380 থেকে তাহলে কত হবে 424। ওকে ফাইন, 424 এর পর ভাই একটা রাউন্ড ফিগার বলো তো কত আসে 450, 424 এর পর ভাই রাউন্ড ফিগার কত 450। ওকে ফাইন, 450 এর পর একটা রাউন্ড ফিগার বলো 500, 424 এ 50 এর পর রাউন্ড ফিগার কত 500। আচ্ছা গেল, এরপর দেখো ভাইয়া শতে সাকিব আল হাসান, সাকিব আল হাসানের জার্সি নাম্বার কত 75 75। তো সবাই কমেন্ট করো 75, সাকিব আল হাসানের জার্সি নাম্বার কত 75। যদি এখন সাকিব আল হাসান অনেক হেটার্স আছে, আমি সেদিকে যাচ্ছি না, জাস্ট মনে রাখার জন্য মনে রাখো সাকিব আল হাসানের জার্সি নাম্বার কত 75, তার মানে মনে রাখবা ভাইয়া 575 575। ওকে 575 গেল। এরপর দেখো ভাইয়া 575 এর পর কত ভাইয়া 590, 575 এর পর কত ভাইয়া 590। এরপর তোমরা কিন্তু ওই যে AK-47 নামে একটা পিস্তলের নাম শুনছো না, AK-47 ওই যে যুদ্ধের ক্ষেত্রে ইউজ হয়, বা হচ্ছে দেখবা যে আগেকার যারা জঙ্গি গোষ্ঠী ছিল তাদের কাছে AK-47 নামে একটা পিস্তল থাকে। সো ভাই মনে রাখবা AK-47 দিয়ে মনে রাখবা 647, AK-47 দিয়ে কি মনে রাখবা 647। আচ্ছা আমি এখানে লিখি, ওখানে উনি কেটে যাচ্ছে। আচ্ছা AK-47 দিয়ে ভাই কি মনে রাখবা 647। ওকে 647। আচ্ছা আর ভাই লালেরটা লাস্ট রেঞ্জ কত হবে, এটা কি তোমাদের বলে দেওয়া দরকার আছে, কারণ দৃশ্যমান আলো শেষ তো ভাই 780 তে শেষ, তার মানে এটা কত হবে 780 হবে। ওকে সো ভাই তুমি যদি লাস্ট রেঞ্জ মনে রাখো, ফার্স্ট রেঞ্জ কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, কারণ এটা 424 এ শেষ, তার মানে পরেরটা 424 এ শুরু হবে, এটা 450 এ শেষ, তার মানে পরেরটা 450 এ শুরু হবে। সো তুমি জাস্ট লাস্ট রেঞ্জ গুলো মুখস্থ করো তাহলেই হবে। সো আসো আমরা একবার একটু রিভিশন করে নিই। 424, 424 এর পর রাউন্ড ফিগার কত 450, তারপরে কত 500, তারপর সাকিব আল হাসান জার্সি নাম্বার বলছিলাম 75 575। ওকে ফাইন, এরপর দেখো কত 590, এরপর AK-47 মানে 647, তারপর লাস্টটা কত 780, কারণ 380 থেকে শুরু হয়ে 780 তে শেষ। আচ্ছা এবার আমরা আমাদের বলছে কোনটা নীল। সো তুমি কি নীল কি জানো, বেগুনি নীল, বেগুনি কত ছিল 424, নীল কত ছিল লাস্ট সংখ্যা কত ছিল, সেকেন্ড কত, ফার্স্টে 424, সেকেন্ডে কত ছিল 450, বেনি নীলও কততে 2 এ আছে, তার মানে নীল কত হবে 450 এর মধ্যে কিছু একটা হবে। তাহলে 424 থেকে 450 এর মধ্যে কোন রেঞ্জটা আছে, 424 থেকে 450 এর মধ্যে আছে ভাইয়া এ নাম্বার অপশনটা। তাহলে 16 অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা হবে। এইটা কেন তো কষ্ট করে মুখস্থ করাইছি, এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসেই, লাস্ট বিগত কয়েক বছর দেখো নীলের টাচ করছে, আসমানি টাচ করছে, অনেকগুলো টাচ করছে। সো এখান থেকে প্রশ্ন আসে, সাবজেক্টটা ফেভারিট জায়গা। সো আমার এত কষ্ট করে পড়াই লাভ কি বলো, যেহেতু এটা আসতেছে এই জন্য কিন্তু কষ্ট করে পড়াচ্ছি। তো তোমরা একটু কষ্ট হলেও কমেন্টগুলো করে ফেলো, 400 মানগুলো একটু কমেন্ট করে ফেলো, মনে থাকবে এবং এখান থেকে প্রশ্নগুলো আসেই। এবার সব ইনশাআল্লাহ কমন পাবে এখান থেকে, এটুকু বলে দিচ্ছি। ওকে আচ্ছা এরপর আসি, দেখো 17 নাম্বার কোনটা সত্য, এরপরে কোশ্চেন আনসার দাও, 17 নাম্বার কোশ্চেন আনসার দাও, 17 নাম্বার কোশ্চেন আনসার দাও, কোনটা সত্য, কোনটা সত্য।
1 অ্যাংস্ট্রম সমান সমান কোনটা? এম, এই পরে কোশ্চেন আনসার দিয়ে দাও দেখি। 17 নম্বর কোশ্চেন আনসার দাও, 17 17। 17 17 17 নম্বর এখন অ্যান্সার আসে নাই কেন? 17 নম্বর দ্রুত অ্যান্সার দিয়ে দাও, দ্রুত। আচ্ছা দেখো, 17 বি বলতেছো, 17 সি বলতেছো। আচ্ছা বাকিরাও জানো 17 একটা অ্যান্সার আছে বি, আর একটা অ্যান্সার আছে সি। আচ্ছা বলো 17 সি, 17 এ। আচ্ছা দেখছো 17 এও আসছে, ওকে। ডি বলবো না কেউ? ডি বাদ আছে, ডিটা বাদ আছে, বলো। ডি কেউ বলবা না, এ বলতেছো। আচ্ছা আচ্ছা, তো দেখো 1 অ্যাংস্ট্রম সমান সমান বা 10⁻⁻10 মিটার, ঠিক আছে। 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার, ওকে। 1 অ্যাংস্ট্রম সমান সমান। আর যদি বলে ভাই ন্যানোমিটারে কত, যদি বলে ভাই 1 অ্যাংস্ট্রম সমান সমান কত ন্যানোমিটার, আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো 0.1 ন্যানোমিটার। 1 অ্যাংস্ট্রম সমান সমান ভাই কত ন্যানোমিটার? 0.1 ন্যানোমিটার। আজকের পর আর ভুল করবা না। 1 অ্যাংস্ট্রম সমান সমান ভাই কত ন্যানোমিটার? 0.1 ন্যানোমিটার। তো দেখ কোনটাকে করলে আমার 0.1 আসে, দেখো তো এখানে কি আছে, 10 ইন্টু 10⁻²। সো এটা আমি একটু করি দেখি কি আসে। 10 ইন্টু 10⁻², মানে কি 1/10², ঠিক আছে। 1/10²। সো 10 10 কাটা থাকলো কত নিচে, 1/10 থাকলো। আর 1/10 মানেই কত, 0.1। তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। এই যে 0.1 আমার আসার দরকার ছিল, 0.1 আসছে, 0.1 কিন্তু আসছে। তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কিন্তু হবে সি নাম্বারটা। এই যে এমডি শুভ ডি বলে দিছে, এই যে অভাব পূরণ হয়ে গেছে। এ বি সি ডি 4টা অ্যান্সার আসছে, ঠিক আছে। বেশি কঠিন ছিল? খুবই সহজ ছিল। কোথায় আসছে? জেউডি 21 22। এই কোশ্চেন দেখলেই পোলাপান ফিট হয়ে যাবে আর কি, ঠিক আছে। পরীক্ষার হলে বলবে যে আমি তো শিওর দাগে আসছি, এসে দেখবে ভুল, ওকে। সো এরকমই কিছু ট্রিকি কোশ্চেন আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, দেখলে সহজ বা জিনিসটা আসলে সহজ, বাট আমাদের ওই সময় নার্ভাসনেসের কারণে আমরা ভুল করে আসি। সো কঠিন কিছু না। আলফা কণার ভর সংখ্যা কত? এরপরে বলো আলফা কণার ভর সংখ্যা কত? আলফা কণার ভর সংখ্যা কত? বলো আলফা কণার ভর সংখ্যা কত? এখানে মনে করো এটা কত, এখানে 10 হবে, ঠিক আছে, 10। এখানে হবে কত, 2, ঠিক আছে। এখানে মনে করো হবে কত, 3000। বলো কোনটা হবে অ্যান্সার? 18 অ্যান্সার কোনটা হবে? আলফা কণার ভর সংখ্যা কত? আলফা কণার ভর সংখ্যা কত বলো তো? আলফা কণার ভর সংখ্যা। সবে আলফা কণাটা কি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কি বলতেছি? আলফা কণা। তো হিলিয়ামের ভরও যা, আলফা কণার ভরও তা, ঠিক আছে। এখানে মানগুলো অনেক ছোট দেওয়া, এই জন্য তোমাদের মাথায় কনফিউশন আসতেছে না। বাট যখন দেখবা বড় একটা মান দিয়ে দিছে 1.6 ইন্টু 10⁻19 বা 1.6 ইন্টু 10⁻32, তো ওই দেখা যায় যে তোমার মনে হবে হ্যাঁ ওইটাই তো আলফা কণার ভর। বাট না, আলফা কণার ভর কত? হিলিয়ামের ভরও যা, আলফা কণার ভরও তাই। 18 অ্যান্সার কোনটা হবে? 18 অ্যান্সার কিন্তু হবে ডি নাম্বারটা, ওকে। অপশন বড় দেখে কনফিউশন হওয়ার কিছু নাই। চতুর্থ শক্তি স্তরে উপস্তর সংখ্যা কয়টা? বলো চতুর্থ শক্তি স্তরে উপস্তর সংখ্যা কয়টা? 19 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। আর সবাই ভাইয়া যারা যারা লাইভে যুক্ত আছো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তাহলে ইনশাআল্লাহ আমরা নেক্সটে তোমাদের জন্য আরো আরো অনেক ক্লাস নিয়ে আসবো। আগামীকাল ইনশাআল্লাহ তোমাদের রেসপন্স ভালো থাকলে আগামীকাল ইনশাআল্লাহ আইকিউ ক্লাসও তোমাদের জন্য নিয়ে আসবো আর কি, ওকে। আচ্ছা নাহিদ আলম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, গরিব হাজির, তুমি তো লেট করে ফেলছো। আচ্ছা বলো তো ভাইয়া অ্যান্সার দাও দেখি, 19 নম্বর কোশ্চেন আনসার দাও যে চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা কয়টা? তো ভাইয়া মনে রাখবা শক্তি স্তর সংখ্যা যে কয়টা, উপশক্তি স্তর সংখ্যাও কি সেই কয়টা, বুঝছো? শক্তি স্তর সংখ্যাও যে কয়টা, উপশক্তি স্তর সংখ্যাও সে কয়টা। সো মনে তোমাকে যদি বলে 3 নম্বর শক্তি স্তর কয়টা উপশক্তি স্তর সম্ভব, বলবা 3টা। 4 নম্বরে কয়টা উপশক্তি স্তর সম্ভব, 4টা, ঠিক আছে। যেই কয়টা শক্তি স্তর বলবে সেই কয়টা কি সম্ভব, উপস্তর সংখ্যা, ঠিক আছে। এন যে কয়টা শক্তি স্তর সে কয়টা কি হবে, উপশক্তি স্তর হবে, ঠিক আছে। চতুর্থ শক্তি স্তর বলছে, তাহলে উপশক্তি স্তর কয়টা হবে ভাইয়া, 4টা হবে, ঠিক আছে। যে কয় নাম্বার শক্তি স্তর বলবে সেই কয় নাম্বার কি হবে, উপশক্তি, সেই কয়টা উপশক্তি স্তর হবে আর কি। সো চতুর্থ বলছে তাহলে কত হবে, 4 হবে। কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম? বলো কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম? কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম?
আরেকটা বিষয় বলে রাখি যে এই শেষ সময় এসে কেউ ওই যে 8-10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা এতক্ষণ ম্যারাথন করবা না। এগুলো তোমাদের জন্য বলা যায় যে কি হবে বলতো, এগুলো তোমার জন্য আরো ক্ষতিকারক। কারণ কি, এই শেষ সময় তোমাকে পড়ার টেবিলে বেশি টাইম দিতে হবে। আমি তোমাকে জাস্ট জিনিসগুলো ধরাই দিচ্ছি, তোমার কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? তোমাকে যে জিনিসগুলো আমি টাচ করে দিব, আমাকে তোমাকে ধরে ধরে সব কোশ্চেন যদি আমি সলভ করে দিই, তো তুমি নিজে কিভাবে প্র্যাকটিস করবা? তোমাকে আমি জিনিসগুলো ধরাই দিচ্ছি, এরপর তোমার কাজ কি হবে, বইটা খুলে পড়তে বসা, পড়ার টেবিলে বসে পড়ার কাজটা হবে তোমার। আমি তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিব, ক্লাস নিব, বাট পাশাপাশি তোমাকে এটাও এনশিওর করতে হবে যে তুমি পড়ার টেবিলে টাইমটা দিচ্ছ নাকি। ওকে, আচ্ছা, কোন যৌগটির বন্ধন কোণের মান সবচেয়ে কম? তো দেখো আমরা একটু বন্ধন কোণের মান, কিছু কোণের মান মুখস্থ করতে হবে আমাদের। যেমন H2S, দেখো H2S এ ভাইয়া 2 আছে, 2 তে মনে রাখবা ভাইয়া 92, মানে কি হবে 92 ডিগ্রি। H2S এর ভাইয়া কোণের মান কত? 92। আচ্ছা ভাইয়া PH3, পিএইচ আমরা কি করি বলতো, চুরি করি না। যখন মনে করো যে তোমাকে ল্যাবে পিএইচ মাপতে দিছে, তুমি কি করলা, তোমার ফ্রেন্ড এটা দেখে তুমি তোমার মানে পিএইচটা বসাই দিলা, তো এটাকে একটা চুরি হইলো না? তাহলে পিএইচ আমরা কি করি ভাইয়া, চুরি করি। চুরি দিয়ে মনে রাখবা ভাইয়া 94 ডিগ্রি। পিএইচ কত ডিগ্রি ভাইয়া? 94 ডিগ্রি। ওকে, আচ্ছা NCl3 কত ভাইয়া? 160 ডিগ্রি। NCl3 কত ভাইয়া? 160 ডিগ্রি, NH3 এর মতোই আর কি। ওকে, আচ্ছা এরপর আসি ভাইয়া পানি। পানির কত ভাইয়া? 104 ডিগ্রি বা 104.5 ডিগ্রি আর কি। ওকে, 104 ডিগ্রি মনে রাখো, 104 ডিগ্রি। ওকে, সো এইটা হচ্ছে কি আমাদের চারটা বন্ধন কোণের মান। সো বসে কোনটা সবচেয়ে কম? সো দেখো সবচেয়ে কম কোনটা, H2S টা কি সবচেয়ে কম। সো মানগুলো একটু কমেন্ট করে ফেলো। ওকে, আচ্ছা এরপর আসি, দেখো 21 নাম্বার, বেরিলিয়াম কোন গ্রুপের অন্তর্ভুক্ত? বেরিলিয়াম কোন গ্রুপের অন্তর্ভুক্ত? দেখো বেরিলিয়াম, ঠিক আছে, বেরিলিয়াম কোন গ্রুপের অন্তর্ভুক্ত? এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল নাকি এফ ব্লক মৌল, বলো? দেখো বেরিলিয়াম আমরা ইলেকট্রন বিন্যাস করি। আচ্ছা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়াম কয় নাম্বার আছে? 4 নাম্বারে আছে। সো 1s2 2s2। ওকে, 1s2 2s2। আচ্ছা 1s2 2s2 যদি হয় তাহলে এটা দেখো 1s2 2s2, তবে এটা কয় নাম্বারে আছে? এটা আছে ভাই এস ব্লক মৌল, যেহেতু লাস্ট লেভেলে এস আছে কি এস ব্লক মৌল। তাহলে দেখো এটা কি ব্লক মৌল হবে? এস ব্লক মৌল হবে। তুমি জাস্ট হিসাব করবা, হিসাব করে যেটা পাবা সেটাই কি হবে, সেই ব্লক মৌল হবে। অ্যান্সার কোনটা হবে? এস ব্লক মৌল। ওকে, আচ্ছা এরপর আসি 22 নাম্বার কোশ্চেনটা আসি, এস ব্লক মৌল শেষ। আচ্ছা H2 অণুতে অক্সিজেনের পরমাণুটি কোন ধরনের সংকরায়িত? অক্সিজেন পরমাণু মানে কেন্দ্রীয় পরমাণু তোমাকে জিজ্ঞাসা করছে। তো সংকরায়ন কিভাবে বের করে? হাফ বি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা হচ্ছে কি সংকরায়নের নিয়ম, হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। সো এখান থেকে কিভাবে বের করবো ভাইয়া? ভিটা কি, দেখো এই জিনিসটা বুঝার আছে, একটা আমি সংকরায়ন দেখাই দিব, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে। ওকে, সো দেখো ভিটা কি, কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তর ইলেকট্রন। এখন তুমি কেন্দ্রীয় পরমাণুটা কিভাবে খুঁজে পাবা? যেটা ভাইয়া সংখ্যায় কম থাকবে সেটাই হবে কেন্দ্রীয় পরমাণু। যেমন এখানে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা, তার মানে ভাই কেন্দ্রীয় পরমাণুটাকে অক্সিজেন। ভিতে কি না, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, মানে অক্সিজেনের যোজ্যতা স্তর ইলেকট্রন। এখন ভাই যোজ্যতা স্তরটা কি? সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে আমরা কি বলি? যোজ্যতা স্তর ইলেকট্রন। সো অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? অক্সিজেন যেহেতু 8, তার মানে কি 2 6, তার মানে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। তাহলে ভি এর মান কত হবে? 6 হবে। আচ্ছা এক্স আসি, এক্স কি ভাইয়া, কেন্দ্রীয় পরমাণুর সাথে কয়টা একযোজি যুক্ত? এখন ভাই একযোজি কিভাবে আমরা বুঝবো? যারা একটা ইলেকট্রন গ্রহণ করে অথবা যারা একটা ইলেকট্রন ত্যাগ করে তারাই কি হবে? একযোজি, সহজ হিসাব, নামের মধ্যে কিন্তু মিল আছে। সো এখানে কি আছে দেখো তো, এখানে ভাইয়া হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তো ভাইয়া একটা ইলেকট্রন থাকে, তো হাইড্রোজেন কিন্তু একযোজি। এইটার সংখ্যাটা কয়টা আছে? হাইড্রোজেন ভাইয়া 2টা আছে। ওকে ফাইন, ক্যাটায়ন অ্যানায়ন আছে, এখানে কোনো ক্যাটায়ন অ্যানায়ন নাই, তাহলে 6 + 2, 6 + 2 মানে কত? 8। আর আগে তো হাফ গুণ আছে, 8/2 মানে কত? 4। 4 মানে কি, একটা এস 3টা পি, sp3। তার মানে অ্যান্সার কোনটা হবে বলো তো? sp3। সো এইটা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু একটা কোশ্চেন অ্যান্সার দিবা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এটা কত? বলো তো কার্বন ডাই অক্সাইড এটা কত? এর পরে কোশ্চেন অ্যান্সার দাও।
এরপরে কোশ্চেন আনসার দাও তো দেখি, কার্বন ডাই অক্সাইড এটা কত, তোমরা আনসার দিতে থাকো, আমি করতে থাকি। দেখো কার্বন ডাই অক্সাইড, দেখো এইখানে ভাইয়া কেন্দ্রীয় পরমাণু কে ছিল, H2 এর ক্ষেত্রে অক্সিজেন ছিল, বাট কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কে ভাইয়া, কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। সো এর ভি এর মান কত, কার্বনের ভি এর মান কত, কার্বনের শেষ কত কয়টা ইলেকট্রন আছে, কার্বন যেহেতু 6 2 4 মানে 4টা ইলেকট্রন আছে, তাহলে এই ক্ষেত্রে ভাই আমি অত সূত্র লিখতে যাব না, কারণ টাইম এত নাই। সো আমরা কি করব, জাস্ট 4 বসায় দিলাম। ওকে, কেন্দ্রীয় পরমাণু গেল। এখন ভাই একযোজি পরমাণু কয়টা যুক্ত, অক্সিজেন ভাই, অক্সিজেন কি একযোজি, অক্সিজেন তো ভাই দ্বিযোজি, কারণ শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, ও কি করবে 2টা ইলেকট্রন গ্রহণ করে 8 বানাতে যাবে, সো ও কিন্তু একযোজি না। সো একযোজি পরমাণু এখানে কি নাই, তার মানে এটা মান কি বসবে, এক্স এর মান বসবে 0, ক্যাটায়ন তো নাই, তাহলে দরকারই নাই। সো 4 যোগ 0 মানে কত, 4 আসতেছে, আগে তো হাফ গুণ আছে, 4/2 মানে কত 2 আসতেছে, তো 2 মানে কি একটা এস একটা পি, তার মানে কি হবে এসপি, তাহলে কি হবে এসপি। ওকে, এভাবে করবা। সো এটা প্র্যাকটিস করতে করতে দ্রুত হয়ে যাবে। যেমন এখানে যদি আমি পানির ক্ষেত্রে বলি 6 + 2 8, 8/2 মানে কত 4, 4 মানে কি sp3, কাহিনী শেষ। ওকে, আচ্ছা এরপর আসি, অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন পরমাণুটি কোন ধরনের সংকরায়িত, সেম ওইভাবেই করবা। সংকরণ থেকে আমি দেখলাম প্রিভিয়াস এর কোশ্চেন গুলাতে সংকরণ টপিকটা থেকে জানিয়ে বিষয়ে কোশ্চেন আসবে, ঠিক আছে। সংকরণ টপিকটা থেকে প্রিভিয়াস যতগুলো ইয়ার আছে সবগুলো ইয়ারে আসছে প্রায়, ঠিক আছে, প্রায় সবগুলো ইয়ারেই এই সংকরণ থেকে কোশ্চেনটা আসছে। সো সংকরণ টপিকটা তোমার, সংকরণ টপিকটা তোমার পারা চাই, সংকরণ টপিকটা তোমার পারা চাই। আচ্ছা দেখো অ্যামোনিয়া অণুতে আসি, দেখো এটা আমি দেখে দেখে উত্তর বলে দিব। কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 5, তাহলে 5, হাইড্রোজেন যেটা একযোজি 3টা যুক্ত আছে, তাহলে 5 + 3 মানে কত 8, 8/2 মানে কত 4, 4 মানে কি একটা এস 3টা পি, তার মানে কি হবে sp3। তোমাকে এইভাবে দ্রুত অ্যান্সার দিয়ে দিতে হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি। হ্যাঁ, তাহলে 23 অ্যান্সার কি হবে, সি হবে। ওকে, দেখার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিব আমরা। ওকে, আচ্ছা কোন মৌলটি ফেরোম্যাগনেটিক মৌল নয়, ফেরোম্যাগনেটিক মৌল, ঠিক আছে। প্যারাম্যাগনেটিক কি, যারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক, তারপরে যারা ডায়াম্যাগনেটিক কারা, যারা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, আর ফেরোম্যাগনেটিক কারা, যারা চুম্বক ক্ষেত্রেই পরিণত হয় নিজেরা, তারাই কি ফেরোম্যাগনেটিক। তো ফেরোম্যাগনেটিক আমরা কিভাবে মনে রাখবো, আমার সাথে সাথে সবাই কমেন্ট করো ফাঁকা নল, কি কমেন্ট করবা ভাইয়া, ফাঁকা নল, ঠিক আছে, ফাঁকা নল, এটাকে সবাই কমেন্ট করে ফেলো, ফাঁকা নল, ফাঁকা নল। এখন ভাই ফাঁকা নলে কি হলো, ফেরাস, কাতে ভাইয়া কোবাল্ট, আর নলে কি ভাইয়া নিকেল, আয়রন কোবাল্ট আর নিকেল, কোনটি ফেরোম্যাগনেটিক মৌল নয়, তাহলে আয়রন হচ্ছে ফাঁকা নলের ফা, এই যে হচ্ছে কা, আর এই যে হচ্ছে নল, ঠিক আছে, তাহলে নাই কোনটা, স্ট্রোনশিয়ামটা নাই, তাহলে 24 আনসার কোনটা হবে ভাইয়া, 24 আনসার কিন্তু হবে বি নাম্বারটা, 24 আনসার কোনটা হবে ভাইয়া, বি নাম্বারটা। ওকে, আচ্ছা ফাঁকা নল। এরপরে বলো H3O+ আয়নের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কয়টা, এরপরে কোশ্চেন আনসার দাও তো, H3O+ আয়নের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কয়টা। H3O+ ও আয়নের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া কয়টা, ফেরো, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, এগুলো কি, ও আচ্ছা ফেনী, কুমিল্লা, নোয়াখালী, তো তুমি জেলার নাম দিয়ে মনে রাখছো, আচ্ছা ভালো। আচ্ছা দেখো ভাইয়া, পানিতে আমরা জানি মুক্তজোর কয়টা আছে ভাইয়া, পানিতে আমরা জানি মুক্তজোর আছে কয়টা, পানিতে আমরা ভাইয়া জানি মুক্তজোর আছে কয়টা, পানিতে মুক্তজোর আছে ভাইয়া 2টা, পানিতে মুক্তজোর আছে কয়টা 2টা। এখন দেখো ভাইয়া পানির সাথে যখন H+ যুক্ত হয়, এখন H+ এ কয়টা ইলেকট্রন আছে ভাইয়া, হাইড্রোজেনে তো ভাই একটা ইলেকট্রন থাকে, বাট H+ মানে কয়টা, এখানে কি নাই, কোনো ইলেকট্রনই নাই। সো এ কি করবে ভাইয়া, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে, এ দিবে কি ইলেকট্রন, আর এ কি দিবে H+ কি দিবে ফাঁকা অরবিটাল দিবে, সো এই দুইটা মিলে কি তৈরি করে, H3O+ তৈরি করে, কি তৈরি করে H3O+। সো এই দুটো ইলেকট্রন যখন ভাই H+ এ থাকে তখন মুক্তজোর থাকে কয়টার, এই একটা থাকে, আর মুক্তজোর, মুক্তজোর ভাই কয়টা থাকে, একটা থাকে, মুক্তজোর কয়টা থাকে, একটা থাকে, তাহলে অ্যান্সার কোনটা হবে, 25 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। ওকে, সন্নিবেশ সমযোজী বন্ধন। CH4 অণুতে কেন্দ্রীয় পরমাণু সংকরের অবস্থা কি, বলো CH4 অণুতে কেন্দ্রীয় পরমাণু সংকর অবস্থা কি ধরনের, বলো এটা অ্যান্সার দাও। এরপরে এই পরের কোশ্চেন আনসার দাও যে CH4 অণুতে দেখো সংকরণ অবস্থা, এটা কিন্তু সহজ,
দেখেই উত্তর দিয়ে যাচ্ছে। কার্বনের শেষ কক্ষপথ আছে 4টা ইলেকট্রন, হাইড্রোজেন যুক্ত 4টা, 4 আর 4 মিলে 8, 8 ভাগ 2 মানে কত 4, 4 মানে কি একটা এস 3টা পি, sp3। দেখে উত্তর বলে দিলাম, কয় সেকেন্ড লাগলো, 5 সেকেন্ডে উত্তর দিয়ে দিলাম। 26 আনসার কোনটা হবে? এ হবে। ওকে, আচ্ছা কঠিন কিছু? সহজ। নিচের কোন মৌলটি উপধাতু? বলো তো দেখি, নিচের কোন মৌলটি উপধাতু বা হচ্ছে তোমার কি সেমিকন্ডাক্টর রূপে ইউজ করা হয়? বলো নিচের কোন ধাতুটি উপধাতু? নিচের কোন ধাতুটি উপধাতু? বলো তো নিচের কোন ধাতুটি উপধাতু? ওকে, আচ্ছা দেখো উপধাতুগুলো ভাই মনে রাখার ট্রিক্স কি? মনে রাখবা ভাইয়া, জি বেআই। আমার সাথে সাথে সবাই কমেন্ট করো, আসতেছি, এভাবে লিখবা, আসতেছি, জি বেআই, আসতেছি, সাবধানে, সাবধানে লিখবা এসবি, ঠিক আছে? এইভাবে সাবধানে, শর্ট ফর্ম এসবি। জি বেআই, আসতেছি কিভাবে বলো তো? সাবধানে, জি বেআই, আসতেছি সাবধানে। এটা একটু সবাই কমেন্ট করে ফেলো তো, জি বেআই, আসতেছি সাবধানে। এটা একটু সবাই কমেন্ট করে ফেলো, জি বেআই, আসতেছি সাবধানে। ওকে, আচ্ছা সো ভাইয়া জি বিআইতে কি হলো ভাইয়া? জিতে ভাইয়া জার্মেনিয়াম, বিআইতে কি ভাইয়া? বিআইতে হচ্ছে ভাইয়া বোরন। আসতেছি, সবাই আমার সাথে সাথে এইভাবে আসতেছিটা লেখো। এস এ ভাইয়া আর্সেনিক, টি তে ভাইয়া টেলুরিয়াম, এস আই তে কি ভাইয়া? সিলিকন। তাহলে জার্মেনিয়াম, বোরন, আর্সেনিক, টেলুরিয়াম, সিলিকন। আর এসবি তে কি ভাইয়া? এসবি তে ভাইয়া অ্যান্টিমনি, এসবি তে কি ভাইয়া? অ্যান্টিমনি। এরা সবাই কি হিসেবে কাজ করে? উপধাতু হিসেবে কাজ করে। তাহলে এখানে কোনটা আছে উপধাতু দেখো তো, এই যে আসতেছি, এই যে আসতেছি, সি বানান কিন্তু এস আই, ওকে? এস ই আবার দাগাই দিও না, আসতেছে না কিন্তু আসতে সি, সি মানে কি এস আই সি, ওকে? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা, 27 অ্যান্সার ডি। ওকে, 28, sp3 হাইব্রিডাইজেশনের ফলে উৎপন্ন সংকর অরবিটাল কোনটি? sp3 হাইব্রিডাইজেশন, এখানে সংগঠিত অরবিটাল কয়টা? এরপরে কোশ্চেন আছে দাদা যে এখানে সংগঠিত অরবিটাল কয়টা? হ্যাঁ আসতেছি, ওকে। আচ্ছা অর্গানিক নামকরণ ফেল, অর্গানিক নামকরণ পর আমি একটা ভিডিও দিয়ে দিব না, ওটা দেখো তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো sp3 দেখো একটা s 3টা p, একটা s 3টা p, তাহলে কয়টা আছে টোটাল? 4টা আছে। দেখে উত্তর বলে দেওয়া যাচ্ছে, দেখো 4টা। জেউডি তে আসা কোশ্চেন, খুব কঠিন সহজে কিন্তু। ওকে, আচ্ছা 29 নাম্বার দেখো, তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক? মৌলের তড়িৎ ঋণাত্মকতার কি বলা হয়েছে? কোন ক্রমটি সঠিক? বলো মৌলের তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক? 28 এর আনসার সি, ওকে 28 আনসার এ। এই 28 এর আনসার আবার দুইজনে ভুল করলা কে? একজন বলছো এ আর একজন বলছো সি। 4টে আর একজন বলছো 2টি। কেমনে 2টি হয় ভাইয়া? একটা এস 3টা পি, টোটাল কয়টা? 4টা। এইভাবে হিসাব করবে। এই সহজ জিনিস কে ভুল করে? এই সহজ জিনিস ভুল করলে কিন্তু চান্স মিস। মৌলের তড়িৎ কোন ক্রমটি সঠিক? বলো মৌলের তড়িৎ কোন ক্রমটি সঠিক? এর পরে কোশ্চেন আনসার দাও। মৌলের তড়িৎ কোন ক্রমটি সঠিক? ওকে, সাকিব হাসান বলছে হাদি ভাই মারা গেছে। হ্যাঁ আমরা এটা শুনলাম একটু আগেই। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, তার রুহের মাগফিরাতের জন্য। আচ্ছা দেখো তড়িৎ কথা ভাইয়া, তো মনে রাখবা আধা বিক্ষেপ। আমার সাথে সাথে সবাই কমেন্ট করো কি? আধা বিক্ষেপ। আমার সাথে সাথে সবাই কমেন্ট করো আধা বিক্ষেপ। তো ভাই কি হয় আধা বিক্ষেপের কাহিনীটা কি এবার একটু বুঝাই। দেখো বাম থেকে ডানে গেলে আমাদের আকার কি হয়? হ্রাস পায়। এবং ওপর থেকে নিচে গেলে আকার কি হয় বলতো? বৃদ্ধি পায়। তবে আকারের সাথে সাথে সকল ধর্মের কি আছে বলতো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর কিছু ধর্মের কিছু মানে ধর্ম আছে কি সমানুপাতিক সম্পর্ক। তবে বাম থেকে ডানে গেলে যেহেতু আকার হ্রাস পাচ্ছে, আকারের সাথে সাথে আর কি কি হ্রাস পাচ্ছে? আকার হ্রাস পাচ্ছে, ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে, বিজারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, আর ক্ষারকীয় ধর্ম হ্রাস পাচ্ছে। আর ওপর থেকে নিচে গেলে যেহেতু আকার বৃদ্ধি পাচ্ছে, তাহলে আধা বিক্ষেপও কি হচ্ছে বলতো? বৃদ্ধি পাচ্ছে। সো আধা বিক্ষেপ টার্মটা আমরা মনে রাখবো।
আর বাকি যে সকল ধর্ম আছে সবের উল্টা, ওপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ বাড়তেছে, তার মানে বাকি সকল ধর্ম কি হচ্ছে ভাইয়া, কমতেছে। সো দেখো কোনটি তৈজনাত্মকতার কোন ক্রমটি সঠিক? সো আধা বিক্ষেপের মধ্যে কি তৈজনাত্মকতা আছে? নাই। তাহলে দেখো ওপর থেকে নিচে গেলে এটা কি লিনাকে রুবি সাইজ করে ফ্রান্সে, এখানে সবাই কি আছে, গ্রুপ ভিত্তিক সম্পর্ক। সো ওপর থেকে নিচে গেলে ভাইয়া আমাদের আকার বাড়তেছে, তার মানে তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে, কমতেছে। সো সবচেয়ে তৈজনাত্মকে উপরে যে আছে, যেহেতু উপর থেকে নিচে গেলে তৈজনাত্মক কমতেছে, তাহলে সবচেয়ে তৈজনাত্মকে উপরে যে আছে, এখানে উপরে কি আছে, উপরে কি আছে, লিথিয়াম, তারপরে কি আছে ভাইয়া, সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে অ্যান্সার কোনটা হবে? 29 অ্যান্সার কোনটা হবে? বি হবে। আধা বৃদ্ধিকে লিখছে, আরে আধা বৃদ্ধি না, আধা বিক্ষেপ। ওকে, আধা বিক্ষেপ, আধা বিক্ষেপ, আধা বৃদ্ধি না, ঠিক আছে, আধা বিক্ষেপ। ওকে, আচ্ছা এরপর আসি 30 নাম্বার, নিক্টোজেন্স মৌল কারা? বলো নিক্টোজেন শব্দের অর্থ কি, এটাও কমেন্ট করবা। নিক্টোজেন্স মৌল কোনটা, প্লাস হচ্ছে নিক্টোজেন শব্দের অর্থ কি, এটাও কমেন্ট করো কি। ওকে, নিক্টোজেন্স মৌল কারা, প্লাস হচ্ছে নিক্টোজেন্স, এটার শব্দের অর্থ কি, এটা একটু কমেন্ট করো। ওকে, আচ্ছা সো নিক্টোজেন্স, আচ্ছা ভাইয়া, তো নিক্টোজেন্স মৌলগুলো আমরা কিভাবে মনে রাখবো? দেখো নিক্টোজেন্স মৌলগুলো কারা, নিক্টোজেন্স মৌলগুলো হচ্ছে গ্রুপ 15 মৌল সমূহকে কি বলা হয়, নিক্টোজেন্স। কারণ কি, এই গ্রুপ 15 প্রথম মৌলটাকে নাইট্রোজেন, এই নাইট্রোজেন থেকে আসছে কি নিক্টোজেন, যেটা শব্দ, যেটা মানে কি শ্বাসরোধকারী গ্যাস। তো নিক্টোজেন মৌল কোনটা, ওই যে একটু বলছিলাম যে 9% কি করছিল, বিষ খেলো, ওই পাশে কি ছিল ভাইয়া, ফসফরাস ছিল। তাহলে অ্যান্সার কোনটা হবে? 30 অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বারটা। 30 অ্যান্সার হবে কি, ডি নাম্বারটা। ওকে, যারা যারা কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ। এরপরে কোশ্চেন আনসার দাও। সমযোজী বৈশিষ্ট্যের কোন ক্রমটি সঠিক? সমযোজী বৈশিষ্ট্যের কোন ক্রমটি সঠিক, বলো সমযোজী বৈশিষ্ট্যের কোন ক্রমটি সঠিক? সমযোজী বৈশিষ্ট্যের কোন ক্রমটি সঠিক? এরপরে কোশ্চেন আনসার দাও তো, যে সমযোজী বৈশিষ্ট্যের কোন ক্রমটি সঠিক? সমযোজী বৈশিষ্ট্যের কোন ক্রমটি সঠিক? ওকে, 31 এর অ্যান্সার একজন বলছো সি। ওকে, বাকিরাও জানাও। আচ্ছা দেখি 31 নাম্বার ভাইয়া, মনে রাখবা এটা হচ্ছে কার নীতি? ফাজানের নীতি। সমযোজী বৈশিষ্ট্যের বৃদ্ধিক্রম ভাইয়া বলে ফাজানের নীতি। তবে পোলার আয়ন, ফাজানের কি নিয়েছিল? পোলার আয়ন, ঠিক আছে, পোলার আয়ন জিনিসটা একটু বোঝার ট্রাই করবা, এটা কাজে লাগবে। পোলার আয়ন থেকে কোশ্চেন আসেই, ঠিক আছে। সো এটা একটু সবাই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। পোলার আয়ন টপিকটা ভালো মতো একটু, এই যে 31 এর একজন আনসার দিছো বি, একজন দিছো সি, আর একজন দিছো ডি, তার মানে বুঝতেই পারতেছো যে এই টপিকে তোমাদের সমস্যা আছে। তো তোমাদের সমস্যা আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু জাস্ট ওয়েট করো, ক্লিয়ার করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে জিনিসটা দেখো আর কি। ওকে, আচ্ছা হ্যাঁ বি বলতেছো, দেখি বাকিরাও একটু অ্যান্সার দাও, দেখি আর কি কি অ্যান্সার দিছো। আচ্ছা তো দেখো পোলারান জিনিসটা তোমাদেরকে একটু দেখাই। ওকে, হ্যাঁ আচ্ছা তো দেখো পোলারান মানে কি ভাইয়া, পোলারানের শেষে কি আছে? আয়ন আছে। পোলারানের শেষে কি আছে? আয়ন আছে। তার মানে ভাইয়া আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে আমরা কি বলি? পোলারায়ন, ঠিক আছে। পোলারায়ন মানে কি ভাইয়া, নামের শেষে আয়ন আছে। ভাইয়া খুলনা ইউনিভার্সিটিতে নাকি সামান্য ইঞ্জিনিয়ারিং টাইপের করে, না ওরকম কিছু না। দেখো পোলার আয়ন, পোলার আয়ন হালকা পাতলা, মানে তোমার একেবারে পুরাপুরি ভার্সিটি না হলে কিছুটা কোয়েশ্চেন কয়েকটা থাকে একটু ম্যাথমেটিক্যাল টাইপ, যেহেতু ক্যালকুলেটর এলাও, ঠিক আছে, এই জন্য আর কি তোমাদের কাছে মনে হতে পারে ইঞ্জিনিয়ারিং টাইপ, বাট ওইটা না। ভার্সিটি ক্ষেত্রে তোমাকে যেহেতু হাতে ক্যালকুলেশন করার জন্য ছোট ছোট মান দেয়, আর এখানে যেহেতু তোমার ক্যালকুলেটর এলাও, এই জন্য একটু বড় বড় মান দিবে, এই যা। ওকে, এর বাইরে না। আচ্ছা এরপর দেখো পোলার আয়ন কি আছে ভাইয়া? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তার মানে ভাইয়া তোমার যদি ভাইয়া পোলার আয়ন বাড়ে, তার মানে কি বাড়বে ভাইয়া? সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। পোলার আয়ন বাড়া মানে কি ভাইয়া? সমযোজী বৈশিষ্ট্য বাড়া। ওকে,
পোলার আয়ন বাড়া মানে কি ভাই? সমযোজী বৈশিষ্ট্য বাড়া। আর সমযোজী বৈশিষ্ট্য বাড়া মানে কি? তোমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কি হবে বলো তো? কমবে, কারণ আয়নিক যৌগে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কি থাকে? বেশি থাকে। সো কিভাবে মনে রাখবা? পোলার আয়ন, আয়ন মানে কি? আয়নিক যৌগ, আয়নিক যৌগের কি বৈশিষ্ট্য হবে তাহলে? সমযোজী বৈশিষ্ট্য কি বলা হচ্ছে? পোলার আয়ন। এখন ভাই আমাকে জানতে হবে পোলার আয়ন কখন বাড়ে? পোলার আয়নের নীতিটা কে দিছে? ফাজান দিছে বা ফাজিল দিছে আর কি, বা ফাজিল দিয়ে মনে রাখবা, ফাজিল টাইপের নীতি। সো ইনি কি বলছে যে চার্জ সংখ্যা যার বেশি, এক নাম্বার বলছে হচ্ছে যার চার্জ বেশি তার পোলার আয়ন বেশি, যার চার্জ বেশি তার পোলার আয়ন বেশি। ওকে ফাইন। সেকেন্ড যেটা বলছে, ও যেহেতু বললাম যে ফাজান মানে কি? ফাজিল, তার মানে কি নেগেটিভিটিটা বেশি হইতে হবে। সো বলছে যে অ্যানায়নের আকার যার বড় আর ক্যাটায়নের আকার যার ছোট তার কি হবে? পোলার আয়ন বেশি ঘটবে আর কি। ওকে, এই দুটো রুলস যদি আমরা একটু দেখি তাহলে দেখো যে এখানে কিন্তু কি ফার্স্টে সবগুলারই চার্জ কি? সেম। সবগুলাই কি? +1 এবং -1। দেখো সবগুলাই চার্জ কিন্তু সেম। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট রুল খাটবে না। এখন আমাকে দেখতে হবে অ্যানায়ন এবং ক্যাটায়ন। দেখো সবগুলার কিন্তু, দেখো অ্যানায়ন কি? অ্যানায়ন হচ্ছে নেগেটিভ আর ক্যাটায়ন কি? পজিটিভ। দেখো তোমার সবগুলাতে ক্লোরাইড আয়ন আছে, তার মানে সবগুলাই আমার কি? সেম। সো আমাকে কি দেখতে হবে? এখন ক্যাটায়ন আকার উপর দেখতে হবে। সো ক্যাটায়নের কাহিনী কি? ক্যাটায়নের আকার কি হইতে হবে? আমার ছোট হইতে হবে। ক্যাটায়নের আকার কি হইতে হবে? আমার ছোট। যেটা হবে সেটাই কি হবে? পোলার আয়ন বেশি হবে। আর পোলার আয়ন বেশি হওয়া মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বাড়া। সো ক্যাটায়নের আকার কি দেখতে হবে? কোনটাই ছোট? সো লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে ভাইয়া ক্যাটায়নের আকার ছোট কার? লিথিয়ামের সবচেয়ে ছোট, তারপরে সোডিয়াম, তারপরে কে? পটাশিয়াম। তার মানে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে কার? লিথিয়াম, যেহেতু এর আকার ছোট। তারপরে কার হবে? সোডিয়াম, তারপর কার হবে? পটাশিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ওকে, পটাশিয়াম তো নাই, রুবিডিয়াম আছে কি? ওকে, সো অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে কিন্তু ভাইয়া বি নাম্বারটা। 31 অ্যানসার তাহলে কোনটা হবে? বি হবে আর কি। ওকে, ভাইয়া উত্তরা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কত টাইম লাগতে পারে? আচ্ছা বলতেছি, সবাই 32 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও। 32, উত্তরা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তুমি হচ্ছে ইয়া দিয়ে আসবা, ওই যে সিএমবি দিয়ে আসবা, বুঝছো? কলমা আশুলিয়া হয়ে ওই যে সিএমবি দিয়ে যে রোডটা গেছে এই দিক দিয়ে আসবা, তাহলে তোমার জন্য ইজি হবে। তুমি যদি অন্য দিক দিয়ে আসো অনেক টাইম লাগবে। সো সিএমবি এই রাস্তা দিয়ে আসবা, তাহলে ইজিলি চলে আসতে পারবা। ঠিক আছে, আশুলিয়া হয়ে ওই দিক দিয়ে আসবা, তাহলে ইজি হবে। আশুলিয়া দিয়ে সিএমবি তে নামবা, সিএমবি থেকে চলে আসবা, তাহলে ইজি হবে তোমার জন্য। আচ্ছা, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? নিচের কোনটি কি ভাবে বলছে? পানিতে দ্রবণীয়। তো ভাইয়া মনে রাখবা, এই যে তোমার মনে করো এই যে তোমার এই যে পড়াশোনা করতেছো, তুমি পড়াশোনা করতে করতে দেখতেছো যে তুমি কনসেন্ট্রেট করতে পারতেছো না। কারণ কি? কারণ হচ্ছে তোমার জিএফ তোমাকে অনেক কি করতেছে বলতো? বিরক্ত করতেছে। তুমি কি করো? তোমার জিএফ কে পানিতে কি করলা বলতো? চুবাইলা, যে আমাকে পড়তে দে, আমি পড়তেছি। ওকে, তো এরকম আর কি। মনে রাখবা যে পানিতে দ্রবণীয় কোনটা ভাইয়া? জিএফ। নামের শেষে কি থাকবে? জিএফ থাকবে। ঠিক আছে, পানিতে দ্রবণীয় কোনটা? এজিএফ। ঠিক আছে, এজিএফ মানে তোমার একটা জিএফ, এজিএফ। ঠিক আছে, পানিতে দ্রবণীয় বললে ভাই কি বলবা? এজিএফ। ওকে, নিচের কোনটা পানিতে দ্রবণীয়? একটা জিএফ। ওকে, এজিএফ পানিতে দ্রবণীয়। ওকে, আচ্ছা এরপর দেখো কোনটি নিরপেক্ষ অক্সাইড? কোনটি কি বলছে ভাইয়া? নিরপেক্ষ অক্সাইড। এরপরে কোশ্চেন আনসার দাও। কোনটি নিরপেক্ষ অক্সাইড? কোনটি কি বলছে ভাই? নিরপেক্ষ অক্সাইড। এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও, কোনটি নিরপেক্ষ অক্সাইড? আচ্ছা দেখো কোনটি নিরপেক্ষ অক্সাইড, এর পরে কোশ্চেন আনসার দাও। সো মনে রাখবা নিরপেক্ষ অক্সাইড গুলো মনে রাখার ট্রিক্স কি? কোনো পানি নাই। ঠিক আছে, কোনো পানি নাই, কোনো পানি নাই। আমার সাথে সাথে কমেন্ট করো সবাই, কোনো পানি নাই। নাইতে এন2। ঠিক আছে, কোনো পানি নাই। এসএসসি রেজিস্ট্রেশন না নিয়ে গেলে হবে না। এখন এটা আসলে আমি বলতে পারতেছি না, ওখানে যেহেতু বলা আছে যে নিয়ে যেতে হবে, যেটা ওইটাই নিয়ে যেতে হবে। এন্ড স্যাররা যদি তোমার যদি গার্ড যদি স্যার যদি কনসিডারেবল হয়, যদি উনি কনসিডার করে তাহলে তো হবে, সমস্যা হবে না। আশা করি কনসিডার করবে। তুমি অ্যাডমিট কার্ডটা ভালো মতো নিয়ে যাও জাহাঙ্গীরনগরের, যা যা সার্টিফিকেট আছে একটা ফাইলে করে নিয়ে যাও যেগুলো নিতে বলছে। আর যেটা নাই সেটা স্যারকে একটু বুঝাই বলো নম্রভাবে যে স্যার আমার আসলে এটা এরকম হয়েছে, পাই নাই বা হারাই গেছে, এভাবে বললো তাহলেই হবে। ওকে, এটা নিয়ে খুব একটা প্যানিক হয়ে না, এক্সামটা ভালো মতো দাও। এগুলো আসলে লেস ইম্পর্টেন্ট। আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ তোমার মতো এরকম আরো অনেক শিক্ষার্থীদেরকে এই সেম কোশ্চেন করতেছে বারবার, কারণ হচ্ছে যে তাদের অনেকেরই নাই। সো এটা আসলে কনসিডার করবে আশা করি। ওকে, সমস্যা নেই, প্যানিক হয়ে না। আচ্ছা আসো, কোনো পানি নাই, কোনো পানি নাই। এই যে নো নোতে কি ছিল? এনো ছিল, তাহলে এটা হবে आंसर। কি আবার
সিও না কিন্তু CO2 না কিন্তু এটা সিও। ওকে, সিও হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, এখানে আছে কি CO2 আছে, তো এটা হবে না, অ্যান্সার হবে এ নাম্বারটা। 34 হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রনীয় কাঠামো কি? হ্যালোজেন বলো, হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রনীয় কাঠামো কি? হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রনীয় কাঠামো কি? ভাইয়া ফোনে চার্জ শেষ, লাইভটা কি পরে থাকবে? আসলে শিওর দিতে পারতেছি না, আশা করি থাকবে। যেমন গতকালকে আমাদের লাইভটা একটু প্রবলেম হয়েছিল, দেখা গেছে যে ফেসবুক একটু প্রবলেম করতেছে, দেখা গেছে লাইভটা আসতেছে না। ওকে, এই যে আমাদের পেইড ব্যাচের ক্লাসটা হয়েছিল গতকালকে, সো এটার কি একটু প্রবলেম করতেছে, এটাও আমি ইনশাল্লাহ থাকবে আর কি, ওটা আশা করি এখন ঠিক হয়ে গেছে। তো এরকম আর কি প্রবলেম করতেছে ফেসবুকের আর কি, এটা প্রবলেম যে লাইভটা নিলে ওরা আসলে স্টোরেজের কারণে কি আপডেট চলতেছে, এই কারণে প্রবলেম হচ্ছে। আশা করি থাকবে, বাট ইনশিওর দিতে পারতেছি না। আচ্ছা আসি, হ্যালোজেনের মৌলগুলোর ইলেকট্রনীয় কাঠামো কি বলো? হ্যাঁ, আচ্ছা দেখো, হ্যালোজেন গ্রুপের মৌল কারা? গ্রুপ 17 মৌল সমূহকে কি বলা হয়? হ্যালোজেন গ্রুপ। ঠিক আছে, তো দেখো তুমি লাস্টে 7 আছে কার, সেটাই কি হবে? হ্যালোজেন, তাই না? 7 কার আছে, যেহেতু 17 আছে তার মানে কত আছে? লাস্টে 7 আছে। সো দেখো এই যে NH2 NP5 5 আর 2 মিলে কত হয়? 7 হয়, তাহলে কত হবে? 7 হবে। আর একটা বিষয়, তোমরা যারা আইকিউ নিয়ে প্যারায় আসছো বা আইকিউ কিভাবে পড়বা বুঝতেছো না, সো আইকিউর জন্য কিন্তু তোমরা অবশ্যই আইকিউ সামিট বইটা দেখতে পারো আর কি। ওকে, আইকিউ সামিট বইটা দেখবা, কোশ্চেন ব্যাংক তো দেখবা, পাশাপাশি আইকিউ সামিট বই টাইপ ওয়াইজ করে দেওয়া আছে। সো আইকিউ সামিট বইটা কিন্তু তোমার জন্য অনেকটাই হেল্পফুল হবে। ওকে, আচ্ছা এরপর আসি, দেখো রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি বলো? রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি? রাসায়নিক সাম্যাবস্থা, আমরা 4 অধ্যায় ঢুকে গেছি, বুঝছো? 2 আর 3 শেষ, 2 আর 3 আলহামদুলিল্লাহ শেষ, যেটা যেটা পড়লাম 2 আর 3 মোটামুটি শেষ। এখন আমরা কোন অধ্যায় ঢুকে গেছি ভাইয়া? 4 অধ্যায় ঢুকে গেছি। রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কি ভাইয়া? তো রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কি, দেখো কি কি আছে? বিক্রিয়ার সমাপ্তি, বিক্রিয়ার একমুখিতা, সাম্যের স্থিতিশীলতা, প্রভাবকের প্রয়োজনীয়তা। ঠিক আছে, ওই যে 4টা বৈশিষ্ট্য এখানে একসাথে দিয়ে দিছে। তো আমরা কি জানি রাসায়নিক সাম্য অবস্থায় কি হয় বলো তো? রাসায়নিক সাম্য অবস্থা আসলে জিনিসটা কি? রাসায়নিক সাম্য অবস্থা যখন ভাইয়া তোমার সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হয়ে যায়, তখন সেটাকে কি বলি আমরা? রাসায়নিক সাম্য অবস্থা। যেহেতু ভাই তোমার গতি দুইটারই কি মনে হয়? সমান মনে হয়, এই জন্য কি মনে হয় যে যেহেতু দুইটারই গতি সমান থাকে, এই জন্য মনে হয় যে বিক্রিয়া হচ্ছে না বা বিক্রিয়া থেমে গেছে, বাট আসলে কি এটা হয়? হয় না। সো রাসায়নিক সাম্যাবস্থা যে কাহিনীটা ভাইয়া, এই বিক্রিয়া কখনোই কি হয় না? কখনোই শেষ হয় না। সো বিক্রিয়া কি থাকে? অসমাপ্ত থাকে। আচ্ছা, বিক্রিয়াটা ভাইয়া যেহেতু পশ্চাৎমুখী এবং সম্মুখী বিক্রিয়ার সমান হয়ে গেছে, তার মানে কি বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া। বিক্রিয়াটা কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। এখানে যদি দেখছে একমুখীটা না। আচ্ছা এরপর দেখো ভাইয়া, প্রভাবকের প্রয়োজনীয়তা, যেহেতু ভাই দুই পাশেরই গতি সেম থাকে, এখানে প্রভাবক কিছু করতে পারে না। প্রভাবকের কি থাকে? ভূমিকা হীনতা। বইয়ের 4টা লাইন আছে, ওই 4টা লাইন পড়বা, রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলা। ওকে, আচ্ছা এরপর দেখো প্রভাবকের কি হবে? ভূমিকাহীনতা দিছে, প্রয়োজনীয়তা। হ্যাঁ, সাম্যের স্থিতিশীলতা থাকে। ঠিক আছে, সাম্য অবস্থাটা কি থাকে? স্থিতিশীল অবস্থায় থাকে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বার। আসি এরপরে 36 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। এরপরে সবাই 36 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দাও। pH 2.0 H3O প্লাস আয়নের ঘনমাত্রা কত? H3 প্লাস আয়নের ঘনমাত্রা। সো pH যদি 2 দেওয়া থাকে, তোমার কাজ কি হবে? pH কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, তার মানে ঘনমাত্রাটা কি হবে বলো তো? ঘনমাত্রাটা কি হবে? হুম, তো দেখো পিএইচ মানে কি বলো? পিএইচ মানে কি? মাইনাস লগ এইচ প্লাস। ঠিক আছে, মাইনাস লগ অফ এইচ প্লাস। পিএইচ কত দেওয়া আছে? পিএইচ এর জায়গায় আমি রাখলাম মাইনাস লগ এইচ প্লাস। কত দেওয়া আছে ভাইয়া? 2 দেওয়া আছে। কত দেওয়া আছে ভাইয়া? 2 দেওয়া আছে আর কি। ওকে, কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। ওকে ফাইন। সো মাইনাসটাকে তুমি ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে? এই যে মাইনাসটাকে ওপাশে নিয়ে গেলে, তাহলে লগ এইচ প্লাস ইকুয়াল টু আসছে মাইনাস 2.0। সো তুমি যদি লগটাকে ওপাশে নিয়ে যাও, শুধু এইচ প্লাসটাকে রাখো, তাহলে কি আসতেছে বলো তো? 10 টু দি পাওয়ার মাইনাস 2। কি আসতেছে ভাইয়া? 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 কোথায় আছে ভাইয়া? এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 2 আছে। তাহলে 36 आंसर কোনটা হবে? 36 आंसर হবে ভাইয়া ডি নাম্বারটা। আচ্ছা এরপর আসি, সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যার জন্য ভ্যান হফের সমীকরণ কোনটি? ভ্যান হফের সমীকরণ কোনটি? ভাইয়া হাদি ভাইয়া শহীদ হয়েছে, আপনি কিভাবে ক্লাস কন্টিনিউ করছেন?
তো ক্লাস কন্টিনিউর সাথে এটা কি সম্পর্ক? কালকে কি এক্সাম অফ হয়ে যাবে? কালকে খুলনা ইউনিভার্সিটি এক্সাম আছে, ওইটা কি অফ হয়ে যাবে বলো? যদি ওইটা অফ হয়ে যায় তাহলে আমি ক্লাস অফ করে দিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা এরপর আসি দেখো, সাম্যাঙ্কের ওপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যার জন্য ভ্যান হফের সমীকরণ কোনটা? ভ্যান হফের সমীকরণ কোনটা? ভ্যান হফের সমীকরণ কোনটা? কি কি আছে দেখো, সাম্যাঙ্কের ওপর তাপমাত্রা, ভ্যান হফের সমীকরণ কোনটা বলো? আচ্ছা দেখো, ভ্যান হফের সমীকরণ তোমার মুখস্থ করবা। দেখো কি আছে, লগ কেপি, আমার সাথে সাথে দেখো, লগ কেপি, লগ কেপি ইকুয়াল টু কি মাইনাস ডেল এইচ, ঠিক আছে, মাইনাস ডেল এইচ, আমি মাইনাসটাকে এবারে ব্র্যাকেট দিয়ে দিই, 2.303 আর, ঠিক আছে, ডেল এ মাইনাস ডেল এইচ, কেপি লগ কেপি ইকুয়াল টু কি মাইনাস ডেল এইচ 2.303 আর ইনটু 1/t। ওকে, এটা হচ্ছে কিসের সমীকরণ বলতো? ভ্যান হফের সমীকরণ। ওকে, প্লাস কি আছে, প্লাস তো ধ্রুবক, এটা লেখার দরকার নেই, প্লাস কি আছে, ধ্রুবক বা সি আছে, সহজ জিনিস, মাইনাস ডেল এইচ বাই 2.303 আর ইনটু 1/t। আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো, তাহলে অ্যান্সার কোনটা হবে? লগ কেপি মাইনাস ডেল এইচ বাই 2.303 আর ইনটু 1/t। ওকে, এটাকে কি বলা হয়? ভ্যান হফের সমীকরণ। এই সমীকরণগুলো কিছু আসে, দেখো এই সমীকরণগুলো JUD 21-22 সালে আসছে, মানে রিসেন্ট ইয়ারেই আসছে। ওকে, সো লাগবে এই সমীকরণগুলো। এরপর আসি দেখো, তোমাকে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, দেখা যাচ্ছে কোশ্চেন, হ্যাঁ, বলছে যে N2 + 3H2 2NH3 বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি সঠিক? বিক্রিয়াটার ক্ষেত্রে কোনটা সঠিক বলো? আর আরেকটা বিষয়, যারা যারা এই ক্লাসের পিডিএফটা যাচ্ছ তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা, শেয়ার করে স্ক্রিনশটটা দিয়ে দাও, এবং সবাই আর কি যারা যারা আসো লাইভে সবাই ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে ইনশাআল্লাহ আইকিউ ক্লাসও তোমাদের জন্য নিব। ওকে, আইকিউ ক্লাস নিব, কার কার আইকিউ ক্লাস লাগবে? যারা যারা আইকিউ ক্লাস করতে চাও তারা তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, আচ্ছা 37 নাম্বার 38 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। 38 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও, এবং সবাই যারা যারা ক্লাসে আসো তোমরা অনেকে রিয়্যাক্ট দাও না, সবাই অ্যাডমিশন ওয়াইজ পেজে কানেক্টেড হয়ে যাবা এবং রিয়্যাক্ট দিবা আর কি পোস্টে, ঠিক আছে? সবাইকে মনে করে দিলাম আর কি, অনেকে ভুলে যাওয়া, আসলে এটা স্বাভাবিক ভুলে যাওয়াটা। বাংলা ক্লাস, বাংলা যে সাজেশন দিয়েছে ওই সাজেশনটা পড়ো, তাহলে ইনশাল্লাহ কাজে দিবে। ওকে, বাংলা এখন ক্লাস নেওয়ার মতো আসলে সময় নাই, কারণ বাংলা নিয়ে এত পেইন আর কিছু নাই, কারণ বাংলা 4 মার্কস, ওইটা আসলে কোথা থেকে কি দিবে না দিবে, ওই সাজেশন যেটা আছে ওইটাই পড়ো, এখন সব বাংলা পড়তে গেলে প্যারা খেয়ে যাবা। ওকে, সো কেমিস্ট্রি বায়োলজিটা বেশি জোর দাও, বাংলা যে টপিকগুলো বলে দিছে ওই টপিকগুলাই বারবার একটু দেখো, তাহলে কাজে দিবে। ওকে, আচ্ছা এরপর আসি দেখো কি বলছে 38 নম্বর কোশ্চেনটা, যে পানি তোমার হচ্ছে কি এটার ক্ষেত্রে কোনটা সঠিক? 38 আনসার তোমরা কি দিছো? 38 এ দিছো, এ। আচ্ছা দেখো, সো এখানে উৎপাদ, উৎপাদ কি আছে? উৎপাদ আছে অ্যামোনিয়া, উৎপাদ আছে কি অ্যামোনিয়া, তাহলে উপরে কি যাবে? উৎপাদের ঘনমাত্রা, পাওয়ারে কি যায়? যেটা মোল সংখ্যা থাকে, তাহলে NH3 হোল স্কয়ার, নিচে কি আসবে? বা বিক্রিয়ক আসবে, বিক্রিয়ক কি আসবে? নাইট্রোজেন। আচ্ছা ওকে ফাইন, এরপর কি আসবে? হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনটা লিখলাম, এখন হাইড্রোজেন আছে কয় মোলার? 3 মোলার, তাহলে এটা যাবে আবার কোথায়? কিউব যাবে। সো এইটা কোথায় আছে আমাদের দেখতে হবে, এটা কিন্তু আসবে অপশন এ তে, তাহলে 38 আনসার কোনটা হবে? 38 আনসার হবে এ নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসবে 39 নাম্বার কোশ্চেনে, কি বলছে? পানির আয়নিক গুণফল কেডব্লিউ এর একক কোনটি? কেডব্লিউ এর একক কোনটি? হ্যাঁ, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। অর্গানিক কিভাবে প্রিপারেশন নিব? অর্গানিক আমাদের পেজে ক্লাস দেওয়া আছে, অর্গানিকের উপর 2টা ক্লাস দিছি, 2টা ক্লাস ভালো মতো করো, ইনশাল্লাহ হয়ে যাবে অর্গানিক, ঠিক আছে? অনেক কষ্ট করে ক্লাসগুলো অ্যারেঞ্জ করি, সো তোমরা যদি না করো খারাপ লাগে আর কি। সো ক্লাসগুলো করবা ইফেক্টিভ হবে, এন্ড করলেই বুঝতে পারবো আমাদের ক্লাসের কোয়ালিটি 10-12 ঘন্টার ক্লাস থেকে কত বেটার। ওকে, আচ্ছা এরপর আসি দেখো, পানির আয়নিক গুণফল কেডব্লিউ এর মান কোনটি? পানির আয়নিক গুণফল কেডব্লিউ এর মান কোনটি? কেডব্লিউ এর মান বলছে, পানির আয়নিক গুণফল কেডব্লিউ এর মান কোনটি বলো? আচ্ছা সো দেখো মনে রাখবা ভাইয়া, নতুন একটা একক মনে রাখবা, গ্রাম আয়ন স্কয়ার লিটার টু দি পাওয়ার -2, এটা মুখস্থ করবা, ঠিক আছে? গ্রাম আয়ন স্কয়ার
এল টু দি পাওয়ার কি -2 গ্রাম আয়রন স্কয়ার এল টু দি পাওয়ার -2 গ্রাম আয়রন স্কয়ার এল টু দি পাওয়ার -2। এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। ওকে, এককটা কিন্তু তোমরা জানো, মানে এটা মান কত 1 × 10 টু দি পাওয়ার -14। ওকে, এটা কিন্তু আছে বাট এখানে দেয় নাই, তাও পুরো মনে রাখো আসতে পারে 1 × 10 টু দি পাওয়ার -14 গ্রাম আয়রন স্কয়ার। সবাই আমার সাথে কমেন্ট করো, গ্রাম আয়রন স্কয়ার এল টু দি পাওয়ার -2। এল টু দি পাওয়ার কিন্তু -2, আবার কিন্তু অনেকে এই যে এটা দিয়ে দিও না, কিন্তু এল টু দি পাওয়ার -2, ঠিক আছে, +2 না কিন্তু -2, এল টু দি পাওয়ার -2। এর একটু সবাই কমেন্ট করো। ভাই আপনি পরীক্ষা দিন আসেন ক্যাম্পাসে? আমি তো ক্যাম্পাসেই থাকি, আমি আবার কিভাবে ক্যাম্পাসে আসবো? আচ্ছা দেখো, সবচেয়ে শক্তিশালী অম্ল কোনটি, সবচেয়ে শক্তিশালী অম্ল কোনটি? ইনশাআল্লাহ থাকবো, সমস্যা নেই, ক্যাম্পাসেই থাকবো। ওকে, আচ্ছা এরপর দেখো সবচেয়ে শক্তিশালী অম্ল কোনটি, সবচেয়ে শক্তিশালী অম্ল কোনটি বলো, সবচেয়ে শক্তিশালী অম্ল কোনটি? আর বেশি কোশ্চেন নাই, দ্রুত অ্যান্সার দিয়ে দাও। সবচেয়ে শক্তিশালী অম্ল কোনটি? আচ্ছা ঠিক আছে, ক্লাস থাকবে, সমস্যা নেই, আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডমিশন ওয়ারিয়র্স থেকে সার্চ দিলেও পেয়ে যাবা। ওকে, সবচেয়ে শক্তিশালী অম্ল কোনটি? তো দেখো ভাইয়া এখানে কি আছে, অক্সো অ্যাসিড গুলো যদি আমি কাউন্ট করি, যা কেন্দ্রীয় পরমাণু যাওয়ার মানটা বের করব। এখন দেখ কেন্দ্রীয় পরমাণুর সবার অ্যান্সার থেকে কনফিউজ হয়ে যায়। সবার অ্যান্সার কেন দেখো, তুমি তোমার অ্যান্সারটা দিবা, তুমি চোখ বন্ধ করে রাখবা, মানে কমেন্টের দিকে তাকাবেই না, তুমি দেখবা আমার ক্লাস, তো তোমার যেটা অ্যান্সার মনে হবে সেটা অ্যান্সার টাইপ করবা। আচ্ছা, সবচেয়ে শক্তিশালী অম্ল কি? কেন্দ্রীয় পরমাণু যাওয়ার মান বের করতে হবে। তো কেন্দ্রীয় পরমাণু যাওয়ার মান এখন ভেঙে ভেঙে করার টাইম নেই, দেখে আমরা উত্তর দিয়ে দিব। দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, অক্সিজেন কত -2, 3 × 6, -6 থেকে প্লাসে গেলে কত থাকে? +5 থাকে। বুঝছো? যদি না বুঝে থাকো তাহলে বলবো ভাই আরেকবার একটু বুঝাবো, সমস্যা নাই, আমি দ্রুত আগাচ্ছি কারণ তোমরা এতদিনে পাওয়ার কথা এই জিনিসগুলা। HCl4 এর ক্ষেত্রে আসি, দেখো কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিন, তাহলে কিভাবে হিসাব করবো? অক্সিজেন কত -2, 4 × 7, এখান থেকে 1 গেলে কত থাকে? -7, -7 এর পাশে গেলে কি হয়ে যায়? +7। ওকে, তাহলে এখানে +7। H2SO4 এর ক্ষেত্রে আসি, সালফার 4 × 8, 8 থেকে 2 গেলে কত থাকে? 8 থেকে 2 গেলে কত থাকে? -6 থাকে, -6 পাশে গেলে কি হয়ে যায়? +6 হয়ে যায়। তাহলে সবচেয়ে বেশি আছে কার? HCl4 এর আছে। কার আছে? HCl4 এর আছে। তাহলে অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে ডি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসি, কোনটি দ্রবণে বেশি পরিমাণে বিয়োজিত হবে? কোনটি দ্রবণে বেশি পরিমাণে বিয়োজিত হবে? যে ভাইয়া বেশি সবল অ্যাসিড সেই তো ভাইয়া বেশি পরিমাণে বিয়োজিত হবে। আর আমরা জানি কি সবচেয়ে বেশি সবল অ্যাসিড কে? HCl4। এটা কিন্তু অনেকবার আসছে, ঠিক আছে, কোন একটা কিছু কাউন্ট করতে বলো, তুমি HCl4 যদি না পারো HCl4 দাঁড়াই দিও কি। ওকে, কোনটা? HCl4 হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, বা অক্সিডেশন নাম্বার সবচেয়ে বেশি কার হয়? HCl4 এরই হয়। ওকে, আচ্ছা এরপর আসি, মানব দেহের রক্তে কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে? সো ভাই মানব দেহে কি কি বাফার থাকে মনে রাখবা ভাইয়া, আমার সাথে সাথে কমেন্ট করো। প কে বলে ফ, অনেকে প কে কি বলে? ফ বলে না, প কে বলে কি? ফ। তো প কে বলে ফ তে কি বলে? পতে প্রোটিন বাফার, বলেতে ভাইয়া বাইকার্বনেট বাফার, ফতে কি ভাইয়া? ফসফেট বাফার। প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার আর ফসফেট বাফার। আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, যে তোমরা যারা ভাই শেষ সময় একটা গোছানো প্রিপারেশন নিতে যাচ্ছ, বা এক্সাম কিভাবে দিবা না দিবা, বা কোন রুটিন ফলো করে আগাবা, তোমাদের জন্য হচ্ছে এই রুটিনটা। তোমরা শেষ সময় এই রুটিনটা ফলো করো, আর এই রুটিনটা ফলো করলে ইনশাআল্লাহ অনেক ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে আর কি। ওকে, সো এই রুটিন ওয়াইজ কিন্তু আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে। তো যারা ভর্তি হতে চাও, মাত্র 9 টাকা আর কি তুমি এক একটা এক্সাম দিতে পারতেছো, মানে মাত্র 99 টাকা আর কি আমাদের এই 11টা এক্সাম তুমি দিতে পারতেছো। তো যারাই ভর্তি হতে চাও দ্রুত আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দাও, তাহলে তোমরা খুব ভালো মতো এক্সামগুলো দিতে পারবা। ওকে, আচ্ছা এরপর আসি, মানবদেহের রক্তে কোন বাফারটা থাকে? বললাম কি পি কে, প কে বলে কি বলতো? ফ। প কে বলে কি? ফ, প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার, আর এটা কি? ফসফেট বাফার। তো এই যে বাইকার্বনেট বাফার, কি বাফার? বাইকার্বনেট বাফার, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড। ওকে, এটা কি বলতো কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে? এই যে এই বাফারটা কি করে? পিএইচ নিয়ন্ত্রণ করে। প কে বলে ফ, বাইকার্বনেট। ওকে, আচ্ছা মানুষের চোখের পানির পিএইচ কত? বলো, মানুষের চোখের পানির পিএইচ কত? মানুষের চোখের পানির পিএইচ কত? বায়োলজি কি পড়বো ভাইয়া, কিসের জন্য? জাহাঙ্গীরনগরের জন্য নাকি এফএমসির জন্য নাকি খুলনা ইউনিভার্সিটির জন্য, কোনটার কথা করতেছো? মানুষের চোখের পানির পিএইচ কত? তো ভাইয়া মনে রাখবা, চোখের পানির পিএইচ আর মূত্রের পিএইচ দুইটাই কিন্তু সেম। চোখের পানির পিএইচ আর মূত্রের পিএইচ যদি বলে সেমই বলবা আর কি। কত? 4.8 থেকে 7.5, 4.8 থেকে 7.5। ওকে,
আচ্ছা 4.8 থেকে 7.5, ওকে 4.8 থেকে 7.5, মানুষের চোখের পানির পেজ কত 4.8 থেকে 7.5। প্রাকৃতিক খাদ্য সংগ্রহ হিসেবে ব্যবহৃত হয় কোনটা? দেখো কত জায়গায় আসে এই কোশ্চেনটা, প্রাকৃতিক খাদ্য সংগ্রহক হিসেবে, এটা তোমাদের ছোটবেলার কোশ্চেন, এটা পারা উচিত। প্রাকৃতিক খাদ্য সংগ্রহক রূপে কোনটা ইউজ করা হয় বলো? জেইউডির জন্য এক্সাম ব্যাচে কিভাবে ভর্তি হবো? যে ইউনিট এক্সাম ব্যাচে অ্যাডমিশন ওয়েস পেজে মেসেজ দাও, ইনশাআল্লাহ সব ডিটেইলস বলে দিব আর কি, ওকে। আচ্ছা আমার মডারেটর রাসূল ইনশাআল্লাহ অ্যানসার দিয়ে দিবে। আচ্ছা সো দেখো প্রাকৃতিক খাদ্য সংগ্রহককে দেখবা ওই যে ইলিশ মাছ, ইলিশ মাছ দেখবো যে লবণ নোলাই কি বলে লোনা ইলিশ বলে, ঠিক আছে, লোনা ইলিশ বলে, ওটা কি অনেকদিন ধরে লবণ টবণ দিয়ে কি করা হয় বলতো সংরক্ষণ করা হয়। সো লবণ, ঠিক আছে, কোনটা লবণ। এছাড়া ভাইয়া তুমি তো লবণ জানো, লবণ বাদে আর কি কি আছে বলতো? চিনি আছে। আমার সাথে সাথে একটু নামগুলো কমেন্ট করে ফেলো, লবণ, চিনি, অ্যালকোহল, লবণ, চিনি, অ্যালকোহল আর কি, ওকে। আচ্ছা লবণ, চিনি, অ্যালকোহল, তারপরে কি আছে? ভিটামিন সি, ভিটামিন কি সি, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন ই, ভিনেগার, এরা সবাই কি প্রাকৃতিক সংরক্ষক, ঠিক আছে। ভিনেগার, তাহলে কি কি আসলো? চিনি, অ্যালকোহল, ভিটামিন সি, ভিটামিন ই, ভিনেগার, পেঁয়াজ, রসুন, মধু, সরিষার তেল, ঠিক আছে। পেঁয়াজ, রসুন, মধু, সরিষার তেল সবগুলো লিখে দিলাম। পেঁয়াজ, রসুন, মধু, মধু দিয়ে সংরক্ষণ করা যায় প্রাকৃতিক ভাবে। আর কি আছে বলতো? সরিষা তেল, সরিষার তেলটা খুবই গুরুত্বপূর্ণ, সরিষা তেলও বেশি আসে, ঠিক আছে, সরিষার তেল। সো এবার আসছে এইটা, বাকিবার দেখা গেলে অন্য কিছু আসতে পারে, সো এগুলা মনে রাখবা, সরিষার তেল, ওকে। সো এই নামগুলো মনে রাখবা, চিনি, অ্যালকোহল, ভিটামিন সি, ভিটামিন ই, ভিনেগার, পেঁয়াজ, রসুন, মধু, সরিষার তেল। একটা স্ক্রিনশট নিয়ে রাখো, দেখতে কষ্ট হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, হবে, ওকে। আচ্ছা চিনি মানে কিন্তু অনেক সময় সুক্রোজও দিয়ে দিতে পারে, সেটা চিনি মানে দেখলে চিনি এরকম না, সুক্রোজের সংকেতও দিয়ে দিতে পারে, ওকে। আচ্ছা এরপর দেখো সরবিটলের জন্য অনুমোদিত ই নাম্বারটি কত বলো? সরবিটল, ও সরবিটলের জন্য অনুমোদিত ই এর নাম্বার কোনটি? পরে কোশ্চেন অ্যান্সার দাও। 45 বলো, আর বেশি কোশ্চেন নাই, আর মাত্র 7-8টা কোশ্চেন আছে, অ্যান্সার দিয়ে দাও, শেষ। কোশ্চেন আসে না কেন আমার কাছে? তোমরা কি কোশ্চেন আনসার দিচ্ছ? দ্রুত আনসার দাও, 45 আনসার গুলো দ্রুত দাও, দ্রুত। 322, 322। আচ্ছা দেখো সরবিটল বলছে, সরবিটল নামের শেষে কি আছে ভাইয়া? টল কথাটা আছে, কি আছে? টল আছে। তো ভাইয়া যারা টল হয় দেখবা, টল বা লম্বা যারা ছেলে পেলে থাকে না, টল বা লম্বা ছেলে যারা থাকে, বুঝছো? আচ্ছা মানে লাইভটা স্লো হয়ে গেল কেন? আচ্ছা মনে হবে টল বা লম্বা ছেলে যারা থাকে তারা কি হয় বলতো? তাদের উপর দেখবা যে মেয়েরা কি খায় বলতো? একটু বেশি কি খায়? ক্রাশ খায়, বা হচ্ছে লম্বা ছেলেদের কি মেয়েরা একটু বেশি পছন্দ করে। সো এই টল যে সকল ছেলে পেলে আছে তারা কি হয় বলতো? 420 হয়। কেমন হয় ভাইয়া? 420 হয়। কি হয়? 420 হয়। তো মনে রাখবা যে টল মানে কি বলতো? 420। সবাই আমার সাথে কমেন্ট করো, টল মানে কি? 420। সবাই আমার সাথে কমেন্ট করো কি? 420, ওকে, 420। হ্যাঁ তো মনে হয় সরবিটল, তাহলে সরবিটল টল ছেলে পেলেরা কেমন হয় ভাইয়া? 420 হয়। তাহলে সরবিটল কি হবে? 420, মানে 420। হ্যাঁ 90% শর্ট সিলেবাসে হবে। যে ডিউরিটের জন্য বায়োলজি কি পড়বো? বায়োলজি হচ্ছে আমাদের হচ্ছে তোমার কি বলে, এই যে কিছুদিন আগে বায়োলজি ক্লাস নিচ্ছি অলরেডি, বায়োলজি ক্লাস এখন তোমার আসলে টপিক ওয়াইজ পড়ার টাইম নাই। এখন তুমি যারা তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হয়ে থাকো আইসিইউ ব্যাচে, সো তোমার যদি ম্যারাথন মানে কোনো ক্লাসে প্রবলেম থাকে কোনো চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারে ক্লাসটা করে নিবা, ওখানে সকল ক্লাস লিস্টেড করে দেওয়া আছে, ওইএস ক্লাস করে নিবা। এখন তোমার কাজ যেটা হবে, বায়োলজি মেইন বইটা ভালো মতো পড়া, পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে সেই টপিকগুলো ভালো মতো ক্লিয়ার করা। যদি কোনো টপিকে প্রবলেম হয় তুমি বই খুলে ওই টপিকটা ক্লিয়ার করে ফেলবা, অথবা আমাদের ক্লাস থেকে বিষয়টা ক্লিয়ার করে ফেলো। এইভাবে বায়োলজি আগাও, ওকে। 420, ওকে 420। এরপর আসি ভাইয়া সাভার, যেহেতু ভাইয়া জাহাঙ্গীরনগর হচ্ছে সাভার রিলেটেড, সো বলছে যে সাভারের গণক বাড়িতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কোবাল্ট হতে
কোন রেডিয়েশনের মাধ্যমে সীমিত আকারে খাদ্য সংরক্ষণ করছে? বাপরে কি কোশ্চেন দেখো। সেটা সামনাসামনি আসলে দেখলেই বুঝতে পারবা যেদিন এক্সাম দিতে আসবা। আচ্ছা এরপরে কোশ্চেন আনসার দাও। সাভারের গণক বাড়িতে সবাই মনে রাখবা এই যে ভাইয়া কোবাল্ট হতে কোন রেডিয়েশন নিশ্চিত হয় ভাইয়া? মনে রাখবা কোবাল্ট হতে ভাইয়া গামা রশ্মি। কোন রশ্মি ভাইয়া? গামা রশ্মি নিশ্চিত হয়। কোন রশ্মি নিশ্চিত হয় ভাইয়া? গামা রশ্মি নিশ্চিত হয়। কোন রশ্মি নিশ্চিত হয়? গামা রশ্মি নিশ্চিত হয়। ওকে, এই যে তোমার হচ্ছে 60 কোবাল্ট থেকে কোন রশ্মি নিশ্চিত হয়? গামা রশ্মি নিশ্চিত হয়, যেটার কাজকে আমরা খাদ্য সংরক্ষণ করতেছি আর কি। ওকে আচ্ছা, না ওইগুলা পড়লে হবে না, অন্য জিনিস পড়তে হবে এখন, কারণ ওইটার এটা তো এক না, তাই না? জাহাঙ্গীরনগর মেডিকেল যদি সেম হইতো তাহলে তো একই হইতো। মেডিকেল আর জাহাঙ্গীরনগর ডি এর কোশ্চেন প্যাটার্ন তো সেম না, তাহলে কেন সেম হবে বলো? আচ্ছা দেখো, লেসিথিনের অনুমোদিত ই নাম্বার কত? তুমি কোশ্চেন ব্যাংক দেখো, কোশ্চেন ব্যাংক থেকে যে সকল টপিক থেকে কোশ্চেন আসতেছে, এখন তো আর আসলে টাইম নেই তোমাকে টপিক ধরে দেওয়ার, ওই টপিকগুলো তুমি ক্লিয়ার করো, দেখবে যে অনেক টপিক আসছে যেগুলো মেডিকেলে কোনো কোশ্চেনই আসে না, সেরকমও কিছু কোশ্চেন আসে জাহাঙ্গীরনগরে। ওকে, সো দুইটা কোশ্চেন প্যাটার্ন আলাদা, আমি এটা আগেও বলছি এখনো বলতেছি যে কোশ্চেন প্যাটার্ন আলাদা। বায়োলজি এন্ড কেমিস্ট্রি মিল আছে, এটা ঠিক আছে যে মেডিকেলে ম্যাথ ফিজিক্স লাগে না, এখানেও মানে মেডিকেলে ম্যাথ লাগে না, এখানেও ম্যাথ লাগে না, মেডিকেলে ফিজিক্স যেটা আসে ওই ফিজিক্স আহামরি কি কঠিন কিছু না, বা মানে ইয়া রিলেটেড ম্যাথ রিলেটেড না। ওকে, সো এখানে আর কি ফিজিক্সের কোনো পেইন নেই, সো বায়োলজি এন্ড কেমিস্ট্রি তোমাদের ভালো মতো পড়া থাকে, সেই হিসেবে তোমরা কি একটা অ্যাডভান্টেজ পাও। বাট যারা ভার্সিটি প্রিপারেশন নিবে বা মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, তারাই কিন্তু দিন শেষে জাহাঙ্গীরনগর চান্স পাবেন, বা মেডিকেলের পরবর্তী ভার্সিটি নিচ্ছে তারাই মেনলি কিন্তু, বা ভার্সিটি বলতে আর কি জাহাঙ্গীরনগর ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছে আলাদা করে। ওকে আচ্ছা, এরপর দেখো লেসিথিনের অনুমোদিত ই এর মান কোনটা? আচ্ছা তবে মনে রাখবা লেসি কি বলতো? 3। লেসিথিন মানে কি? লেসিথিন, ঠিক আছে, লেসিথিন মানে কি বলতো? লেসিথিন। তো 3 দিয়ে মনে রাখবা ভাইয়া 322। লেসিথিন মানে কি? 3, নামে কি থাকবে ভাইয়া? 3 থাকবে, 322। এবার লেসিথিনের ই এর নাম্বার কত? 322। ওকে, লেসিথিনের ই এর নাম কত? 322। ওকে আচ্ছা, কোনটি কিলেটিং এজেন্ট নয়? বলো কোনটি কিলেটিং এজেন্ট নয়? তোমরা দ্রুত অ্যান্সার দিয়ে দাও, তাহলে আমি দ্রুত পড়াতে পারবো। তোমরা অ্যান্সার দিয়ে দাও, দেখার সাথে সাথে উত্তর দিয়ে দাও যে কোনটি কিলেটিং এজেন্ট নয়? ইডিটিএ, ইডিএ, সাইট্রিক অ্যাসিড, কপার সালফেট, বলো কোনটি তোমার হচ্ছে কিলেটিং এজেন্ট নয়? আচ্ছা তো ভাই মনে রাখবা কিলেটিং এজেন্ট কারা? কিলেটিং এজেন্ট ভাই ইডিএ, ইডিএ, ইডিটিএ, ঠিক আছে, তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এরা সবাই কি বলতো? কিলেটিং এজেন্ট। ওকে, ইথিলিন ডাইঅ্যামিন, ইডি এর পূর্ণরূপ কি? ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন, আর ইডিটি কি? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিড অনেক সময় ফুল ফর্ম আসে। আচ্ছা এরপর দেখো সাইট্রিক অ্যাসিড, আরো একটা অ্যাসিড আছে বুঝছো, অ্যাসকর্বিক অ্যাসিড। সো অ্যাসকর্বিক অ্যাসিডের নামটা একটু কমেন্ট করে ফেলবা, অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, এগুলো সবাই কি? কিলেটিং এজেন্ট। সো বলছে কোনটা কিলেটিং এজেন্ট নয়? সো কোনটা কিলেটিং এজেন্ট নয় ভাই? কপার সালফেট কিলেটিং এজেন্ট নয়। ওকে আচ্ছা, সবাই এরপর আমার সাথে সাথে একটা কমেন্ট করো তো, সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত বলো তো? সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত? এরপর সবাই কমেন্ট করবা কি? সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান কত? সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিডের পিএইচ মানটা একটু সবাই কমেন্ট করে ফেলো, সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান। সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত বলো? সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত? সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত? তবে সাইট্রিক অ্যাসিডকে আমরা এখন থেকে সাইট্রিক অ্যাসিড না বলে কি বলবো বলতো? পাইট্রিক অ্যাসিড বলবো। তো পাইট্রিক অ্যাসিড বলবো, সবাই আমার সাথে কমেন্ট করো কি? পাইট্রিক অ্যাসিড। সবাই পাইট্রিক অ্যাসিডটা আবার কি? আচ্ছা কমেন্ট করো আগে, তারপর বলবো। বলো সাইট্রিক অ্যাসিড না বলে কি বলবো ভাইয়া? পাইট্রিক অ্যাসিড বলবো, ঠিক আছে। সাইট্রিক অ্যাসিড না বলে কি বলবো ভাইয়া? পাইট্রিক অ্যাসিড। কেন পাইট্রিক অ্যাসিড বলবো ভাইয়া? কারণ সাইট্রিক অ্যাসিডের ভাইয়া পিএইচ মান হচ্ছে 3.14। এটা কিসের মান? এটা কিসের মান? এটা পাইয়ের মান না? এটা কিসের মান ভাইয়া? পাইয়ের মান। সো সাইট্রিক অ্যাসিড না বলে অন্য মাছকে দিয়ে কি বলতো? পাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড? পাইট্রিক অ্যাসিড। আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো, সাইট্রিক অ্যাসিড না বলে কি বলবো ভাইয়া? পাইট্রিক অ্যাসিড বলবো আর কি। ওকে আচ্ছা আচ্ছা, এরপর দেখি ফিলোকুইনের অভাবে কোন রোগ হয়। সো দেখো এরপরে 49 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও।
49 নম্বর কোশ্চেন আনসার দেখো, ফিলো কুইন। সো আমি কি বলছিলাম, এটা কিন্তু আমি একটা ট্রিক্স দিয়েছিলাম, তোমরা জানি না কয়জন দেখছো, আশা করি অনেকেই দেখছো আর কি, যারা আমার পেজে ছিল তো দেখছো, পাশাপাশি অন্যরা অনেকে দেখছো। সো আমি আবার বলে দিচ্ছি, দেখো ফিলো কুইন, ঠিক আছে, ফিলো কুইন কি ভাইয়া, ভিটামিন কে কে বলা হয়, ঠিক আছে। সো কিভাবে মনে রাখছিলাম, কুইন, কুইনের সাথে কার সম্পর্ক ভাই, কিং এর সম্পর্ক, কিং মানে কি ভিটামিন কে। সো এই কিং আর কুইন কি হয়েছিল বলতো, এই কিং আর কুইন যখন যুদ্ধে গেছে তখন কি হয়েছে, শত্রুপক্ষ আক্রমণ করে কি করছে, ওদের গায়ে তীর তীর মেরে কি করছে, রক্তক্ষরণ ঘটাইছে, কি ঘটাইছিল, রক্তক্ষরণ ঘটাইছিল। সো ফিলো কুইনের অভাবে কোন রোগ হয়, রক্তক্ষরণ হয়, ঠিক আছে। সো কি হয়, রক্তক্ষরণ হয়, ফিলো কুইনের অভাবে কি হয়, রক্তক্ষরণ হয়। এইখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কোশ্চেন আসে। সো এই ছকটা, একটা ছক দেখবা অ্যাডমিশন পেজে দেওয়া আছে, বা অ্যাডমিশন ইউটিউবেও পাবা। সো এটা দেখলেই হবে ইনশাআল্লাহ, ওকে। আচ্ছা, পিরিডক্সল, বলো পিরিডক্সল অভাবে কোন রোগ হয়, পিরিডক্সল অভাবে কোন রোগ হয়। দেখো পিরিডক্সল অভাবে কোন রোগ হয় ভাইয়া, পিরিডক্সল অভাবে কোন রোগ হয়। কালকে কি ঢাকা গরম থাকতে পারে, এটা আসলে বলা যাচ্ছে না, কারণ অলরেডি আমার ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলা যায় যে ইয়া হচ্ছে, তোমার হচ্ছে মানে আওয়াজ শুনতেছি আমি, আমার এখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছি যে মিছিল বা হচ্ছে প্রতিবাদ বা বিক্ষোভ সভা হচ্ছে আর কি। সো বলা যায় না আসলে কালকে এক্সামটা হয়তো বা কি হবে আল্লাহ মাবুদই জানে। সো জানি না কি হবে, সো তোমরা পড়তে থাকো, দেখা যাক কি হয়। ভাইয়া বায়োলজি, ভাইয়া বায়োলজি সংখ্যা সংক্রান্ত ইনফোগুলা মনে থাকে না, কি করব এখন। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, নিজের মতো করে ট্রিক্স বানাইতে হবে। আমি কি করতাম, আমি যত ট্রিক্স দিচ্ছি বা নেমোনিক দিচ্ছি সব কিন্তু আমি বলা যায় যে নিজের মতো করে বানাই নিছি, আমার যেটা মনে থাকতো আমি সেটাই বানাইছি সহজভাবে, ওকে। তো তুমিও তোমার মতো করে সহজভাবে মনে রাখা দিবা, গল্প আকারে মনে রাখবা, ঠিক আছে, তাহলে ইজি হবে আর কি, ওকে। তাহলে জিনিসগুলো অনেক ভালো মতো মনে থাকবে। যেমন আমি তোমাদেরকে একটা বলি যে প্রভাবক সহায়ক রূপে কি কি ইউজ করা হয়, ঠিক আছে, অ্যামোনিয়া উৎপাদনে প্রভাবক সহায়ক রূপে কি ইউজ করা হয়। সো আমি এটা কি বানাইছি জানো, যে মেঘা নামে একটা মেয়ে আছে, ও হচ্ছে অনেক অলস, মোটা, ও অনেক মোটা, এই জন্য অলস পাত্রী, ঠিক আছে। তো আমি কিভাবে মনে রাখতাম, মোটা মেঘা অলস পাত্রী ছিল, ঠিক আছে, মোটা মেঘা অলস পাত্রী ছিল, ঠিক আছে, মোটা মেঘা অলস পাত্রী কি বলতো ছিল, এটা দিয়ে আমরা প্রভাবক সহায়ক বা প্রমোটার গুলো মনে রাখি, ঠিক আছে। অ্যামোনিয়া উৎপাদনে মোটাতে কি ভাই, মোটাতে হচ্ছে মলিবেডনাম, ঠিক আছে, মেঘাতে কি ম্যাগনেসিয়াম অক্সাইড, ওকে, অলসতে কি ভাই Al2O3, পাত্রীতে কি ভাই পটাশিয়াম মানে K2O, আর চিরতে কি ভাই সিলিকন, ওকে। সো মোটা মেঘা অলস পাত্রী ছিল, সিলিকন অক্সাইড, ওকে। সো এইগুলো আর কি আমরা কিভাবে মনে রাখলাম, মোটা মেঘা অলস পাত্রী ছিল, মনে রাখা হয়ে গেল। তুমি তোমার মতো করে একটা গল্প বানাই নিবা, মোটা মেঘা মানে কি মোটা, এই জন্য একটা অলস, পাত্রী মানে কি মেয়ে, ওকে, ছিল এভাবে। আচ্ছা, এরপর আসি পিরিডক্সল। তো ভাইয়া কি মনে রাখবা, পিরিডক্সল, পিরিডক্সল ভাবে কোন রোগ হয়। আচ্ছা, তো ভাইয়া মনে রাখবা রিপিডার, আমি মনে রাখাইছিলাম কি দিয়ে, রিপিডার। তো ভাইয়া রিপিডার কি, রিবোফ্লাভিন আর পিরিডক্সল, রিবোফ্লাভিন আর পিরিডক্সল ভাবে কি হয় ভাইয়া, ডারতে হচ্ছে ভাইয়া ডারমিটিটিস রোগ হয়। কি রোগ হয় ভাইয়া, ডারমিটিটিস রোগ হয়, ঠিক আছে। কি রোগ হবে ভাইয়া, ডারমিটিটিস রোগ হবে। সো সবাই কমেন্ট করবা কি, রিপিডার, রিপিডার, ওকে। আচ্ছা, বেবি পাউডার প্রস্তুতির মূল উপাদান কি বলো, বেবি পাউডার প্রস্তুতির মূল উপাদান কি, বেবি পাউডার, বেবি পাউডার প্রস্তুতির মূল উপাদান কি ভাইয়া, বেবি পাউডার প্রস্তুতির মূল উপাদান হচ্ছে ভাইয়া টেল, ঠিক আছে, বেবি পাউডার প্রস্তুতির মূল উপাদান কি ভাইয়া, টেল, ওকে। টেলকের সঙ্গে কি ভাইয়া 3MgO 4SiO2 ইনটু কি H2O, ওকে। আচ্ছা, সো 3MgO 4SiO2 ইনটু H2O। সো আমার মানে ক্লাস আমরা প্রায় শেষের দিকে, এন্ড এরপরে কিন্তু আবার বলা যায় ক্যাম্পাসে যেহেতু একটা বিক্ষোভ হচ্ছে, ওখানেও কিন্তু অ্যাটেন্ড করতে হবে, এটা আমাদের সবারই বলা যায় যে নৈতিক দায়িত্ব আর কি, কারণ দেশের যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদেরও চেষ্টা করতে হবে যে নিজেদের নিরাপত্তার জন্য হলেও, এই যে হাদি ভাই যাত্রী মারা গেল, এটা কিন্তু আসলে আমাদের জন্য বলা যায় যে একটা ব্যাড নিউজ আর কি, কারণ এভাবে জনসম্মুখে মানে একেবারে রাস্তায় এসে গুলি করে মেরে দিয়ে চলে গেল, আবার চলে যায়, আবার ইন্ডিয়া পালায়ও গেছে আর কি, বুঝছো। তো নিরাপত্তা এখন কোথায় আছে দেশে, এত কষ্ট করে পড়াশোনা করতেছো, চান্স পাবা এক সময়, জীবনের কোনো মূল্যই নেই, রাস্তায় বের হলেই দেখা গেল তোমার আজকে হাদি ভাই গেছে, কালকে যে তুমি যাবা না বা আমি যাবো না, এর কি কোনো গ্যারান্টি আছে বলো, কোনো কিন্তু গ্যারান্টি নাই আর কি, ওকে। তো আমাদের সবসময় নিজেদের অবস্থান থেকে কি থাকতে হবে, সচেতন থাকতে হবে, এটাই কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে শিখায়, যে তোমাকে
নৈতিকতা শেখায় যে তোমাকে আসলে কি করতে হবে, বা সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, বা সবসময় রুখে দাঁড়াতে হবে। এটাই আর কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। বিশ্ববিদ্যালয় হচ্ছে এই এনভায়রনমেন্টটা তুমি পাবা। কেন বিশ্ববিদ্যালয়? বিশ্ববিদ্যালয় কি খালি চান্স পাওয়ার জন্য বা পড়াশোনার জন্য না, বিশ্ববিদ্যালয় তোমাকে এট দ্য সেম টাইম তোমাকে এই জিনিসগুলোও শিখাবে। ওকে, সো বিশ্ববিদ্যালয়ে আসো, অনেক কিছু শেখার আছে, অ্যান্ড নিজের জিনিসগুলো আসলে বুঝতে পারবা যে আসলে কোন সময় আমার কোনটা করাটা বেটার হবে। ওকে, আচ্ছা, সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বার 53। ওকে, আমরা দ্রুত শেষ করে দিই, আর বেশি এমসিকিউ নাই, মাত্র 2-3টা এমসিকিউ আছে। দুধ একটি কি বলো? দুধ একটি কি? ওকে, আচ্ছা আছে আর 2টা এমসিকিউ। দুধ একটি কি বলো? দুধ একটি কি? হ্যাঁ, এটাই আর কি, আসলে এটা মানে এক্সপেক্টেড আসলে বলা যায় যে এটা আসলে আনএক্সপেক্টেড ঘটনা একটা ছিল, বাট উনার যে কন্ডিশন ছিল আসলে এইখান থেকে আসলে ফেরত আসা অনেকটাই টাফ ছিল, কারণ যেভাবে উনাকে গুলি করছে, এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে বের হয়ে গেছে, এরকম আসলে বুঝতেই পারতেছো যে আসলে কতটা ক্রিটিক্যাল। আর ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে সেন্সিটিভ অর্গান, ঠিক আছে? ব্রেনে দেখবা যে অনেক মানুষ আছে, বুঝছো, ব্রেনে একটা অ্যাক্সিডেন্ট করলে এখানে বাঁচার চান্স অনেক কম থাকে। সো ব্রেন আমাদের, এই জন্য কিন্তু মাথায় হেলমেট পড়তে হয় সবসময়, কারণ ব্রেন যদি তোমার ভালো থাকে, বাকি অঙ্গ ভালো না থাকলে তুমি বেঁচে থাকতে পারবে, বাট ব্রেন হচ্ছে অনেক সেন্সিটিভ একটা বিষয়। সো সবাই মাথাটাকে হেয়ার বা মাথায় বাড়িটাই খেলে পানি দিবা, বা মাথাটা নিয়ে অনেক সেন্সিটিভ ইস্যু। সো অনেকে মাথায় বাড়ি দিলে কিন্তু মারা যায়। ওকে, সো মাথাটা অনেক সেন্সিটিভ ইস্যু। দেখো পুলিশ কিন্তু হেডশট মারে, ওই যে গেম টেম যারা খেলছো পাবজি, দেখবা যে হেডশট মারে, মানে মাথায় মারে। মাথায় মারলে কি হয়? মাথায় মারলে কিন্তু বাঁচানোর চান্স থাকে না, মানে ডাইরেক্ট ডেথ, এরকম টাইপের। ওকে, সো মাথা অনেক ক্রিটিক্যাল একটা ইস্যু। আচ্ছা দেখো, দুধ একটি কি ভেয়া? দুধ একটি কি বলো? দুধ একটি কি? তবে মনে বা দুধ একটি কলয়েড, বা যদি ইমালশন থাকে তাহলে ইমালশন দাগাবা, ঠিক আছে? যদি ইমালশন থাকে তাহলে ইমালশন দাগাবা, যেহেতু ইমালশন নাই তাহলে কি দাগাবা এখন? কলয়েড। দুধ একটি কি ভেয়া? কলয়েড। দুধ একটি কি ভেয়া? কলয়েড। দুধ একটি কি ভেয়া? কলয়েড। ওকে, দুধ একটি কি ভেয়া? কলয়েড। আচ্ছা, এর পাশে গাভী দুধে কত পার্সেন্ট পানি থাকে ভেয়া? গাভী দুধে ভেয়া পানির পরিমাণ কত? ভেয়া গাভী দুধে পানির পরিমাণ কত বলো? গাভী দুধে ভেয়া, গাভী দুধে ভেয়া 87.2% পানি। তবে এত পানি থাকার পরেও আবার কি করে কিছু অসাধু ব্যবসায়ীরা আবার পানি মিশায়। তো দুধে 87% পানি, আবার যদি পানি মিশায় তাহলে কিছু থাকলো? কিছুই কিন্তু থাকলো না। তো গাভী দুধে ভেয়া কত পার্সেন্ট পানি? 87.2% কি থাকে? পানি থাকে। তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা। 54 নাম্বার, কোনটি দুধের মিষ্টতা বাড়ায়? জেইউডিতে 2বার আসছে, বলো। জেইউডি একটা আইইউডিতে আসছে, মানে ইসলামিক ইউনিভার্সিটি আসছে। কোনটি দুধের মিষ্টতা বাড়ায়? কোনটি দুধের মিষ্টতা বাড়ায় বলো? না, জেইউডি এর জন্য হবে না, অন্য একটা পড়তে হবে আর কি। ওকে, কোশ্চেন ব্যাংকও পড়তে হবে পাশাপাশি। শুধু যে মেডিকেল আর জেইউডি যদি সেমই হইতো তাহলে আলাদা করে বলা হয়তো, কষ্ট করে ক্লাস নাকি দরকার ছিল। মেডিকেল আর জেইউডি সেম না, আবার বলে দিচ্ছি। কোনটি দুধের মিষ্টতা বাড়ায়? মিষ্টতা বাড়ায় ভাইয়া ল্যাকটোজ। মিষ্টতা বাড়ায় কে ভাইয়া? ল্যাকটোজ। এই ল্যাকটোজকে জন্য কি বলা হয়? দুগ্ধ চিনি। ল্যাকটোজকে কি বলা হয় ভাইয়া? দুগ্ধ চিনি বলা হয়। ল্যাকটোজকে ভাইয়া কি বলা হয়? দুগ্ধ চিনি বলা হয়। ল্যাকটোজ কি বলা হয় ভাইয়া? দুধের চিনি, দুগ্ধ চিনি। 53 আনসার কোনটা? 53 আনসার দিচ্ছে এখন 54। 54 তে আমরা চলে আসি। লাস্ট কোশ্চেন আজকের দিনের। আজকের দিনের কি কোশ্চেন? লাস্ট কোশ্চেন। 55, নেইল পালিশ। নেইল পালিশের দ্রাবক কোনটি বলো তো? নেইল পালিশের দ্রাবক কোনটি? নেইল পালিশের দ্রাবক কোনটি বলো? নেইল পালিশের দ্রাবক কোনটি? লাস্ট কোশ্চেন, দেখি সবাই উত্তর দিয়ে দাও। নেইল পালিশের দ্রাবক কোনটি? নেইল পালিশের দ্রাবক কোনটি? মনে রাখবা, নেইল পালিশের দ্রাবক হচ্ছে ভাইয়া ইথানল। কোনটা ভাইয়া? ইথানল। নেইল পালিশের দ্রাবক কোনটা ভাইয়া? ইথানল। নেইল পালিশের দ্রাবক কোনটা ভাইয়া? ইথাইল অ্যালকোহল বা ইথানল। ওকে, নেইল পালিশের দ্রাবক। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা হবে। ওকে, আচ্ছা। সো আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে। সো তোমাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে শেষ করতে যাই, সেটা হচ্ছে ভাইয়া শেষ সময়। তোমরা যারা একটা গোছানো প্রিপারেশন নিতে যাচ্ছ, বা হচ্ছে একটা বলা যায় যে গাইডলাইন চাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই যে আমাদের শেষ সময় হচ্ছে এক্সাম ব্যাচটা। ওকে, আমি যদি তোমাদের রুটিনটা একটু ভালো মতো দেখাই তাহলে ক্লিয়ারলি দেখতে পারবা। আর যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা তো অলরেডি এক্সামগুলো দিতে পারবা। সো তোমরা এই আগামীকাল থেকে আমাদের এক্সাম শুরু হচ্ছে। তো শেষ সময় তোমরা কিভাবে রিভিশন দিবা তোমরা অনেকেই বুঝতে পারতেছো না। সো এইভাবে এক্সামগুলো দিবা।
যে কালকে সকালে বোটানি, রাত্রে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, আবার পরের দিন জুওলজি, তারপরে কেমিস্ট্রি সেকেন্ড পেপার আমাদের শেষ। এরপরে আমরা কি করব, সাবজেক্ট ফাইনালে যাব, কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল, তারপর বায়োলজি সাবজেক্ট ফাইনাল, আর মডেল টেস্ট তো প্রতিদিন চলবে। ওকে, সো এইভাবে যদি করতে পারো, মাত্র কোর্স ফি কত ভাইয়া, মাত্র 9 টাকায় তুমি একটা এক্সাম দিতে পারতেছো, মাত্র 9 টাকা আর কি। ওকে, টোটাল আমরা 11টা এক্সাম নিব, টোটাল হচ্ছে আমরা কোর্স ফি কত রাখতেছি, মাত্র হচ্ছে তোমার 99 টাকা। ওকে, মাত্র 99 টাকা। এত কম টাকায় দেখবা আর কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না। ওকে, আর কোনো প্ল্যাটফর্ম দেখো সব 200-300 দিচ্ছে। সো আমরা জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্নে এক্সামটা নিব, পাশাপাশি আমরা যেহেতু জাবিতে পড়তেছি, সো তোমরা ইনশাআল্লাহ বেস্ট একটা সার্ভিস পাবা। তো এক্সাম কখন হবে, সকাল 10টায়, সন্ধ্যা 6টায়, রাত 10টায়, প্রতিদিন এক্সাম দিবা, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত এক্সাম দিবা তত কোশ্চেন সম্পর্কে আইডিয়া পাবা, এবং মার্কস যত ইমপ্রুভ করবা দেখবা যে তুমি আস্তে আস্তে কনফিডেন্স পাচ্ছ যে হ্যাঁ আমার চান্স হতে পারে। সো এক্সাম ব্যাচে দ্রুত এনরোল করার জন্য আমাদের অ্যাডমিশন পেজে মেসেজ দাও। আর ভর্তি প্রসেস আমি একবারই বলে দিই, কারণ টাইম যেহেতু নাই। যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটায় টাকা সেন্ড মানি করলেই হবে। টাকা সেন্ড মানি করে জাস্ট স্ক্রিনশটটা দিবা, তাহলেই তোমাকে পেজে কি করে দেওয়া হবে, মানে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। 01647, এই নাম্বারটা সবাই একটু সেভ করে রাখো, 267241। ঠিক আছে, তুমি জাস্ট 99 টাকা সেন্ড মানি করে আমাদেরকে জানাবা, আমরা তোমাকে গ্রুপে অ্যাক্সেস দিয়ে দিব। 01647267241। ওকে, টাইম বেশি যেহেতু নাই, তোমরা মেসেজ দিলে রিপ্লাই পেতে টাইম লাগতে পারে, সো এইটা করবা তাহলেই হবে। ওকে, সো ভালো থাকো সবাই, এভাবে আগাও, অনেক ভালো একটা রিভিশন ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা, হ্যাঁ হবে। ফাতিয়া আলমা, তুমি যেভাবে পড়তেছো এভাবে হয়ে যাবে। ওকে, আইসিইউ ব্যাচে ভর্তি আছি না তোমার তাহলে, আর হচ্ছে এক্সাম ব্যাচের জন্য আলাদা এনরোল করা লাগবে না, তোমরা এটার ফ্রি অ্যাক্সেস পাবে। ওকে, যারা আইসিইউ ব্যাচে ভর্তি আছো তোমরা এটা ফ্রি অ্যাক্সেস পাবা, সমস্যা নেই। ওকে, হ্যাঁ হয়ে যাবে। সো আজকের ক্লাসে তোমাদের কাছে কেমন লাগলো, কারো কোনো কোশ্চেন থাকলে আর 1 মিনিটের মধ্যে জানাও। নেক্সটে তোমরা এরকম আরো ক্লাস চাও নাকি সেটা অবশ্যই জানাবা। ওকে, আজকের ক্লাসে তোমাদের কাছে কেমন লাগছে শুনি। ওকে, আজকের ক্লাসে তোমাদের কাছে কেমন লাগছে। তোমার হচ্ছে যেই জেলা নরসিংহ সুলতানা, তোমার যে জেলা, সেই জেলার নাম্বার তুমি হচ্ছে কালেক্ট করে আমরা পেজে দিয়ে দিব আর কি, সমস্যা নাই। ওই জেলার জেলা সমিতির সাথে কন্ট্যাক্ট করলে তোমার জেলার মানুষজনই তোমাকে দেখবা থাকার ব্যবস্থা করে দিচ্ছে আর কি। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাপ্পি বলছে অনেক ভালো, এনজয় মিতু বলছে। আচ্ছা, আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। আচ্ছা, আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা যদি হয় তাইলে 21 তারিখ, তাই তো? 20 তারিখ, তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম হবে না? 20 তারিখ যেহেতু শোক ঘোষণা করছে, আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা আর কি। ওকে, আচ্ছা, তোমাদের লাইভে থাকতে থাকতে নিউজটা দিয়ে দিলাম, আগামী শনিবার তোমার রাষ্ট্রীয় শোক ঘোষণা। সো সবাই আর কি অ্যাডমিশন ওয়ারিয়ার্স এর সাথেই থাকো, ইনশাল্লাহ বেস্ট সার্ভিস পাবা। 10-12 ঘন্টার ক্লাস না, আমাদের 2-3 ঘন্টার ক্লাসই যথেষ্ট আর কি। ওকে, আমরা কোয়ান্টিটিতে না, আমরা কোয়ালিটিতে বিশ্বাসী। সো অ্যাডমিশন ওয়ারিয়ার্স এর সাথে থাকো, ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস পাবা। সো শেষ পর্যন্ত থাকো অ্যাডমিশন ওয়ারিয়ার্স এর সাথে, এন্ড দেখতেই পারবা আর কি যে কি হয়। মানে তোমাদের এক্সাম হলে গেলেই বুঝতে পারবা যে আসলে কতটা তোমরা কমন পাচ্ছ বা ইয়া পাচ্ছ। সো আসলে মাথা কাজ করতেছে না, কারণ হচ্ছে এক্সামে আবার কি হবে না হবে, প্লাস হচ্ছে ক্যাম্পাসেরও আসলে অবস্থা খুব একটা ভালো না, কারণ এখন আন্দোলন চলতেছে আর কি। সো কি হয় দেখা যাক, কারণ এখন এই যে একটা নিউজের পর পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ জাহাঙ্গীরনগরে এক্সাম হবে নাকি হবে না এটাও একটা বলা যায় যে কনফিউশনের জায়গা তৈরি হয়ে গেছে, কারণ এই অবস্থার মধ্যে কি হয় না হয়, কারণ দেখা গেল ধর্মঘটের কারণে তোমরাই তো আসতে পারবা না ক্যাম্পাসে, তাই না? সো সবকিছু মিলাই একটা প্যানিকড অবস্থা আর কি। সো আশা করি এই অবস্থা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে আর কি। দোয়া করো আমার জন্য। ওকে ভাইয়া, কবে দিবেন নাম্বার, কিসের নাম্বার? আচ্ছা, সো অনেক রাত হয়েছে, তোমরা পড়তে বসো। আর যেভাবে বললাম এবার এই জিনিসগুলো টপিকগুলো পড়ো। আজকে তো আমার কাজ যেটা ছিল সেটা আমি করে দিয়েছি, এখন তোমাদের কাজ হচ্ছে পড়তে বসা। সো পড়তে বসো, ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাবা আশা করি। ওকে, ওকে, হ্যাঁ মেডিকেলি ডায়াগনমেন্ট পড়লে হবে না, যেটার জন্য এটা পড়লে হবে না, তোমাকে আরো পড়তে হবে আর কি। ওকে, আরো পড়লে তারপরে হবে, কারণ জেইউডি আর মেডিকেল তো সেম, আগেই বলছি। সো সেই জন্য আরো একটু পড়তে হবে। ওকে আপু, আর যেগুলো যে বললাম যে কোশ্চেন ব্যাংক দেখবা, কোশ্চেন ব্যাংক থেকে যে সকল টপিক হচ্ছে বিগত বছর আসতেছে সে সকল টপিকগুলো পড়বা, তাহলেই হবে।
ওকে, সবাই থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সময় কাটতেছে না কেন?